আমি রেকর্ডিংটা অন করে দিলাম, ঠিক আছে? তো 5টা মিনিট একটু সময় নষ্ট করবো আজকে। সেটা হচ্ছে কারণ অনেকেই কনফিউজ আছে, অনেকে যে স্যার কি হলো বা কি স্যার পরীক্ষাটা কি হবে না হবে। এক হচ্ছে পরীক্ষা কি হবে না হবে তার কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিছু দেয়নি এসএসসি। তো আজকে একটা এসএলপি ছিল। এসএলপি তে সুপ্রিম কোর্টে, তো যারা 2016-র ক্যান্ডিডেট, আবার বলছি যারা 2016-র মানে যোগ্য যারা টিচার, একদম পরিষ্কারভাবে ওটাই লেখা আছে। হ্যাঁ, 2016-তে যেই সমস্ত ক্যান্ডিডেটরা 50%-এর কম পেয়েছিলেন, হুম, তো তারা এবার ফর্ম ফিল আপ করতে পারছে না বা পারছিল না। তো তারা একটা কোর্টে কেস করেছিল বা এসএলপি করেছিল। তো তার আজকে যে হিয়ারিংটা হয়েছে, সেই হিয়ারিং এর ভিত্তিতেই এটা জানানো হয়েছে যে যে অল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড, হ্যাঁ, মানে যারা সিলেক্ট হয়েছে, মানে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে স্যার আমরা যারা 2016-তে চাকরি পাইনি তাদের ক্ষেত্রেও কি 50%-এর কম পেলে কি আমরা বসতে পারবো? না, ওরকম কোনো আজকে কোনো রায় দেয়নি। আজকে যেটা বলেছে, অল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটস, মানে যেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা চাকরি করতেন কিন্তু আনটেন্টেড, হ্যাঁ, যারা যোগ্য মানে চিহ্নিত অযোগ্য যারা না, হু আর পারমিটেড টু বি কন্টিনিউ ইন সার্ভিস, যারা ওই 31শে ডিসেম্বর অবধি যারা সার্ভিস কন্টিনিউ করতে পারবে, তাদেরকে শ্যাল বি অ্যালাউড টু পার্টিসিপেট, তাদেরকে একমাত্র অ্যালাউ করা হবে পার্টিসিপেট করে ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস, মানে এই যে যে এসএলএসটি যেটা হবে সেটা, ঠিক আছে, উইদাউট ইনসিস্টিং আপন দেয়ার কমপ্লাইং উইথ দ্য নিউলি ইন্ট্রোডিউস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে ওই যে যেটা 50% মিনিমাম পেতে দিতে হবে, এরকম কোনো তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হলো, ঠিক আছে, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে তাদের ছাড় দেওয়া হলো। এবং তার ফলে একটা 10 দিনের অ্যাপ্লিকেশন যেটা আছে, যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, সেটা আবার এক্সটেন্ড করবে 10 দিনের জন্য, ঠিক আছে। তো সেই 10 দিনের জন্য আবার নতুনভাবে হয়তো ফর্ম ফিল আপ হবে, এবং 10 দিনের জন্য ফর্ম ফিল আপ হওয়ার পর দিয়েছে ফার্দার প্রসেস অফ সিলেকশন শ্যাল বি পোস্টপন্ড অ্যাকর্ডিংলি। তার ফলে যে ফার্দার যে সিলেকশনের প্রসিডিওর, সেটা পরীক্ষা হোক বা যেটাই হোক, সেটা এখন পোস্টপন্ড থাকবে। তো পোস্টপন্ড থাকা মানে, অনেকে আমাকে জিজ্ঞেস করছে স্যার পরীক্ষা কি তাহলে বন্ধ হয়ে গেল? একদমই না, পরীক্ষা বন্ধ হবে না। কিছুদিন পর হয়তো, আমি সবকিছু তো হয়তো বলছি কারণ দেখো কমিশন এখনো কোনো অফিসিয়াল নিউজ দেয়নি বা কোনো নোটিফিকেশন দেয়নি, ফলে আমরা কমেন্ট করা ঠিক হবে না। তবে আমি যদি ধরেও নিই যে আজকে 21শে আগস্ট, 2-3 দিন পর যদি আবার ফর্ম ফিল আপ শুরু হয় বা 23-24-এর তারিখ, তাহলে ধরো ফর্ম ফিল আপ হতে হতে মানে আরো 10 দিন, মানে 5ই সেপ্টেম্বর, তার ফলে 7 তারিখে পরীক্ষা নেওয়াটা সম্ভব না, বা 14 তারিখে নেওয়া সম্ভব না। এবার পরীক্ষাটা স্যার কবে হতে পারে আমি বলতে পারবো না, আগেই বলে দিচ্ছি, কারণ পুজোর আগে না পুজোর পরে হবে বলতে পারছি না। তবে এখানে 31শে অক্টোবরের মধ্যে একটা কিছু বলেছে যে মানে তাদেরকে আবার সব জানাতে হবে, এরকম যে 31/10-এর মধ্যে এরকম জানাতে হবে, বা সেই অনুসারে আবার কমিশনের কাছ থেকে। তো আজকে এই সমস্ত হয়েছে। আর অযোগ্য ক্যান্ডিডেটরা নাকি অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে, সেই নিয়েও একটা এসএসসি কে তারা একটা বাজেভাবে বলেছে, বা তাদেরকে ইয়ে করেছে সুপ্রিম কোর্টকে, সুপ্রিম কোর্ট এসএসসি কে মানে যেটা বলে যে তাদেরকে বলেছে যে কেন তোমরা তাদের পিছনেই বা ওদের যারা আনটেন্টেড তাদেরকে চাকরি দেওয়ার পিছনে কেন পড়ে আছো, এটা খুব নিন্দনীয় এবং খুব জঘন্য ঘটনা। তো এই সমস্ত জিনিসপত্র হয়েছে, এবং যারা এখনো প্রিপারেশন বলছিল স্যার ঠিকমতো হয়নি, তাদের ক্ষেত্রে খুব ভালোই হলো যে একটু সময় পেয়ে গেলে, ওভারঅল সময় যখন পাবে তখন আরো ভালো প্রিপারেশন নিতে পারবে। তবে খুব বেশি সময় পাবে না। আর সময় পাচ্ছ বলে আবার পড়াশোনাটা একদম বন্ধ করে দিও না, যে স্যার সময় তো পাচ্ছি এবার একটু রেস্ট নিয়ে নি, না, মানে যদি সময় পাও, আমি বারবার করে যদি বলছি কারণ আমি জানি এসএসসি ক্ষেত্রে এক এক দিন এক এক রকম নিউজ আসছে, এখন এমন একটা পরিস্থিতি হয়েছে ঘন্টায় ঘন্টায় জিনিসপত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো, অ্যাডমিট কার্ড জেনারেট করে দিয়েছিল, প্রভিশনাল, সবই প্রভিশনাল, প্রভিশনাল অ্যাডমিট কার্ডের সঙ্গে সবকিছুর কোনো ইয়ে নেই। তো সেই ক্ষেত্রে আবার হয়তো নতুন করে নতুন কিছু করবে, তো কি করবে না করবে বলা খুব মুশকিল, এখন কমিশন ঠিক করবে। তবে অফিসিয়াল যখন কোনো নোটিফিকেশন বেরোবে আমি সেগুলো গ্রুপে শেয়ার করব। কারণ সকাল থেকে অনেকে বলছিল স্যার পরীক্ষা পিছিয়ে যাবে, তারা ঠিকই বলছিল, কারণ এই শোনার পর থেকে কিন্তু অফিসিয়াল যখন কোর্টের অর্ডারটা বেরোলো সেটা আমি দেখলাম, এবং তারপরে আমি বললাম যে হ্যাঁ এই ব্যাপার হয়েছে আজকে। কারণ মুখে শোনাতে আমি 100% বিশ্বাস করি না, যদিও এতজন যখন বলছে তখন ঠিকই হবে, তাও অনেকেই যখন গ্রুপে মেসেজ টাইজ করছে আমি সেগুলোকে বন্ধ করলাম, যে ঠিক আছে দরকার নেই, আমি যেটা বলবো সেটা তারপরে। তো এই হচ্ছে বিষয়, একটু সময় পাওয়া যাবে আশা করা যায়। এবার পরীক্ষা পুজোর আগে হবে না পুজোর পরে হবে বলা খুব মুশকিল। ও আজকে 500 জন এন্টার করে গেছে, 500 জন হয়ে গেলে এরপর আর একজনও জয়েন করতে পারবে না। তো যাই হোক, ঠিক আছে, তো এটাই বলার ছিল। আর ভালো করে পড়ো তোমরা। আর অনেকেই খুব টেনশন টেনশন করছো, মানে অ্যাকচুয়ালি খুব ফোন আসছে এই রিলেটেডই, স্যার আর পারছি না স্যার, মানসিকভাবে ভেঙে পড়ছি স্যার, কি করব। দেখো আমি সবসময় বলি যে মানসিকভাবে যদি ভেঙে পড়ো তাহলে তো কারোর কিছু করার নেই। তুমি যদি ভেঙে যাও,
তাহলে আর কেউ কিচ্ছু করতে পারবে না, মানে আমারও ক্ষমতা নেই বা ভগবানেরও ক্ষমতা নেই তোমাকে ভালো রেজাল্ট করানো, কারণ তুমি হচ্ছে সবকিছু। তুমি যদি মানসিকভাবে ভেঙে যাও তাহলে খুব মুশকিল। আরেকটা বিষয় হচ্ছে সবসময় চেষ্টা করবে যে পরীক্ষার দিন 1.5 ঘন্টা খুব ভালো পারফরমেন্স করতে। আমি বারবার করে বলে আসছি, এখন মক টেস্টে কম পাচ্ছ বেশি পাচ্ছ কোনো ম্যাটার করে না, মক টেস্ট হচ্ছে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতিটা তোমার কেমন সেটা একবার জেনে নেওয়া। সেই প্রস্তুতি কিরকম আর পারফরমেন্স মেন জায়গায় কিরকম সেটা কিন্তু অনেক সময় ডিপেন্ড করে। ধরো আমি একটা উদাহরণ দিই, যে ধরো কোনো ক্রিকেটার, যেহেতু আমরা ক্রিকেট খেলা বেশি দেখি, তার ধরো প্র্যাকটিস খুব ভালো করেছি প্র্যাকটিস ম্যাচে, সে যখন মেন খেলতে নামলো বা কোনো একটা ম্যাচে যখন খেলতে নামলো তখন দেখবে সে এক বলে আউট হতে পারে। তো তার ফলে তার প্র্যাকটিস বা প্রস্তুতি খুব ভালো, সেটা কিন্তু একবারও মানে সেটা অনুসারে কিন্তু মূল যে মাঠে যে মানে ম্যাচের দিন যে ফলাফল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, যার প্রস্তুতি ভালো থাকে সে কি হয় যে একটা কনফিডেন্স থাকে যে হ্যাঁ স্যার আমার প্রস্তুতি ভালো, আমি ভালো খেলবো। কিন্তু অনেক সময় বাজে হয়ে যায়, ভাগ্য খারাপ, আসল দিনই খেলতে পারলো না। আবার এরকম থাকে যে প্রস্তুতি মোটামুটি আছে কিন্তু মেন দিন খুব ভালো খেললো। তো আমাদের আলটিমেটলি মেন হচ্ছে যেদিনই পরীক্ষা হবে সেই দিন 1.5 ঘন্টা খুব ভালো পারফরমেন্স করতে হবে, কারণ 1.5 ঘন্টা খুব মাথা ঠান্ডা রাখতে হবে। এবার তুমি যদি বলো স্যার আমার নার্ভ কাজ করছে না, আমার স্যার মাথা কাজ করছে না, আমি চিন্তায় ডিপ্রেসড হয়ে যাচ্ছি, তো এই সমস্ত করলে কি হবে বলো তো? তুমি যদি ঠিক না থাকো তাহলে পরীক্ষাটা কে দেবে তোমার হয়ে, তাই না? তুমি তো আর অন্যজনকেও পরীক্ষা দেবে না। তারপর তোমাকে খুব স্ট্রং থাকতে হবে, বুঝতে পারছি মানসিকভাবে টেনশনে পড়ছো, কারণ পরীক্ষাটা না এটা একটা জীবন মরণের ব্যাপার হয়ে গেছে এখন অনেকের ক্ষেত্রে। তো তার ফলে তারা খুবই টেনশন করছো, ফ্রেশার্স বলো বা 2016 ক্যান্ডিডেট বলো, প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকেই টেনশন করছো, এবং টেনশনটা আসা খুব স্বাভাবিক। কিন্তু মানে চেষ্টা করতে হবে যাতে করে নার্ভটাকে কন্ট্রোল রাখার, কারণ তার থেকে আর কোনো উপায় নেই। তুমি যদি বলো স্যার অন্য কোনো উপায় বলুন, কিচ্ছু উপায় নেই। এক হচ্ছে তোমার নার্ভকে কন্ট্রোল করতে হবে, সেটা কন্ট্রোল করার জন্য মানসিকভাবে একটু টেনশন ফ্রি থাকতে হবে। এবার তুমি যতটা টেনশন ফ্রি থাকবে তত তুমি ভালো ভালো পড়াশোনা করতে পারবে, না হলে প্রতিদিন তুমি পড়তে পারবে না, খুব সমস্যা হবে। আর যত পড়তে পারবে না তত ঝামেলা। ঠিক আছে, তো যাই হোক, এটা বলার ছিল। তো ভালো করে পড়ো, আমরা ডিনামিক্সটা আহ, চলছে, ডিনামিক্সটা চলুক যেরকম ভাবে চলছে সেরকম ভাবেই চলুক, মানে এরকম না যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বলে আমরা কোনো ঢিলেমি দিব, একদমই না। আমি যা করাচ্ছিলাম করাবো, যদি আরো একটা মাস সময় পাওয়া যায় তাহলে আমরা নেক্সট প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সটা ধরবো। কথা বুঝতে পেরেছো? যদি একটা মাস সময় পাওয়া যায় তাহলে আমরা ডিনামিক্সের পর নেক্সট এলপিপি আর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এই দুটো পোর্শন আমরা ধরবো ডিনামিক্সের পর। ওকে, আমি আগেই বলে দিলাম। আর আর প্র্যাকটিস ব্যাচে যেরকম চলছে চলুক প্র্যাকটিস। তোমাদের যদি মনে হয় যে না স্যার করবে আরো 1 মাস, কোনো আপত্তি নেই। আমি তো ভেবেছিলাম যে প্র্যাকটিস ব্যাচটা এই মাস অব্দি লাস্ট করবো, কারণ পরীক্ষা যখন হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, যদি আরো 1 মাস যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে আরেক মাস প্র্যাকটিস করো। এবার যদি এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, কারণ প্র্যাকটিসের উপর তো আমার কোনো জোর নাই। আর মক টেস্ট গুলো আমি একটু দেখিনি 2-5 দিন, এই জন্য এই মক টেস্ট একটু মানে ধৈর্যও ধরলাম, যে মক টেস্টটা কিছুদিন আমি অফও রাখলাম, কারণ আমি মক টেস্টের কোশ্চিন আমার কাছে দুটো রেডি হয়ে গেছে 6-7, কিন্তু আমি একটু মানে ধৈর্য ধরছি যে ঠিক আছে 23-24 থেকে আবার মক টেস্টটা শুরু করবো। মক টেস্ট 5 অব্দি হয়ে গেছে, 6, 7, 8, 9 ও একদিন দুদিন অন্তর অন্তর করলেই হয়ে যাবে। এবার যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে নাম্বার অফ মক টেস্টটা বাড়িয়ে দেবো। ঠিক আছে, সেটা দেখছি 2-3 দিনের মধ্যে কোনো না কোনো খবর পাওয়া যাবে, সেটা দিচ্ছি। এবং মক টেস্টগুলো দিতে থাকো যাদের প্রিপারেশন খুব ভালো। আর যাদের প্রিপারেশন খুব ভালো ছিল না তারা রিভাইজ করতে থাকো। আর যাদের মনে হচ্ছিল স্যার আমার এখনো এই পোর্শন বাকি আছে শেষ হয়নি, তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ, খুব ভালো সুযোগ। এবং আরো একটা মাস সময় পেয়ে যাও, মানে বিশাল একটা ভালো তোমাদের ক্ষেত্রে গুড নিউজ যদি তোমরা পাও। আমি সবকিছুই ওপর যদি বলছি পসিবল, কারণ আমি এখনো ঠিক ডিটেলস জানি না এবং কেউ জানে না, সবাই উল্টো পাল্টা বলতে পারে, কিন্তু আসলে কেউ কিছু জানে না কবে পরীক্ষা হবে, পুজোর আগে না পুজোর পরে, কি হবে না হবে, পুজোর ছুটিতেও পরীক্ষা নিয়ে নিতে পারে হয়তো। এবার কি করবে না করবে কমিশনের উপর ডিপেন্ড করছে, কমিশন যেটা বলবো অফিসিয়াল নিউজ পেলে তোমরাও জানতে পারবে, আমিও জানতে পারবো। আর আমরা ডিনামিক্সটা শেষ করছি, প্র্যাকটিস ব্যাচে যেরকম চলছে চলছে আমাদের, এরপর প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স প্র্যাকটিস ব্যাচে শুরু করবো। আর মেন ব্যাচে আমাদের ডিনামিক্স চলছে, কারণ ডিনামিক্সটা আমরা তোমরা আমি বলেছিলাম যে আমার সাথে চলো ডিনামিক্সটা আমি তৈরি করে দেবো। তার ফলে আমরা 3টে ক্লাস নিয়েছি। সেই 3টে ক্লাস অনেকেই বলছো হ্যাঁ স্যার মোটামুটি যা অসুবিধা ছিল প্রথম প্রথম এখন আস্তে 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 ক্লিয়ার হচ্ছে, যদিও এখন অনেক কিছু বাকি আছে। আজকে আমরা নেক্সট লেকচার নাম্বার 4 নেবো ডিনামিক্সের উপর, ঠিক আছে? আর কারোর অনেকজনই থাকবে, এত কিছু এখন কোশ্চিন অ্যান্সার নেওয়া সম্ভব না। তো যদি কারো কিছু বলার থেকে আমি 2-5 মিনিট সময় দেবো, বেশিক্ষণ না, আমাকে বলতে পারো, ঠিক আছে? এর বাইরে নাহলে আমি শুরু করে দেবো আজকে। স্যার স্যার, স্যার আমি একটা কোশ্চেন স্যার করবো। আজকে টেস্টের অনেক স্টুডেন্ট হয়ে মক গিয়ে জয়েন টেস্টের হতে অ্যাভারেজ পারছে কত না। হয়েছে স্যার? এত এত স্টুডেন্ট হয়ে গেলে কিছু করার নেই, 500 জনের স্যার বেশি আমি আর জয়েন করাতে পারবো না, তারপরে দু আমি পাঁচজন একটা যখন ইয়ে কোশ্চেন হবে। করবো। 1 মিনিট 1 মিনিট, আচ্ছা রুদ্রকে আগে কোশ্চিন করি, ওর একটা সমস্যা আছে, হ্যাঁ বলো কি। স্যার আমি মনে হচ্ছে কি আমি আবার অ্যাপ্লাই করতে পারবো? যদি এরকম দেয় যে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে তুমি তাহলে তুমি অ্যাপ্লাই করো। আর যদি দেয় যে না 2016-ই হুম। ক্যান্ডিডেটটা শুধু অ্যাপ্লাই করতে পারে তাহলে তুমি পারবে না, তো সেটা এখনো জানি না, এটা দেখা যাক, ঠিক আছে? যদি ফ্রেশ ভাবে দেয় যে না স্যার, আরো 10 দিন দিয়েছে সবাই করতে পারবে, যেটা মনে হয় আমার ক্ষেত্রে দেবে যে আরো 10 দিন সময় দেবে সবাই অ্যাপ্লাই করতে পারবে, তো এইভাবে কি
তারা হয়তো স্পেসিফিক কোনো ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লাই করার উইন্ডোজ খুলতে পারে, স্পেসিফিক কেবল স্পেসিফিক না, ওরাই দু অ্যাপ্লাই হাজার দু করতে হাজার ষোলোর ওই অ্যাডমিটের ইয়ে চলে আসবে, অ্যাডমিট দিয়ে, ও যে দু ও হাজার ষোলো অ্যাডমিট দিয়ে আচ্ছা। ওটাই আসবে হয়তো। হ্যাঁ, এখন জানি না, আই এম নট শিওর, মানে আমি কনফার্মেশন দিতে পারবো না সেটা সম্পূর্ণ। এবার হতে পারে যে এসএসসি হয়তো ভাবছে 10 দিন যখন এক্সটেন্ড করে দিচ্ছে তাহলে আবার সবার জন্যই করে দিই, সেটাও হতে পারে। তো এখন কি করবে না করবে বলা খুব মুশকিল, তবে 2016-র ক্যান্ডিডেটের জন্য ওদের 50%-এর নিচে হলে পরীক্ষায় বসতে দিতে হবে, এই হচ্ছে রেগুলেশন দিয়েছে এসএসসি। সুপ্রিম কোর্ট এই অর্ডারটা দিয়ে দিয়েছে। এবার এই অর্ডার করার পাশাপাশি এবার যদি এসএসসি চাই যে আমি 10 দিন আরো এক্সটেন্ড করবো সবার জন্য, সেটা করতে পারে, কি করবে এখন বলা যাবে না। ওকে। স্যার, হ্যাঁ হ্যাঁ। বললাম যে যদি পরীক্ষা পেছায় না, আপনি যদি হচ্ছে অ্যানালাইসিসটা লাইভ ক্লাস না তাহলে না খুব ভালো হয়। মানে তাহলে অ্যানালিসিসটা একটু ক্লিয়ার হয়ে যেত, মানে ওটা আচ্ছা, লাইভ দেখছি দেখছি দেখছি। অ্যানালিসিসটা অনেক বড়, বুঝতে পারি অ্যানালিসিস করতে অনেক লজিকে সময় লেগে যায়, দিয়ে। ওই জন্য হচ্ছে ব্যাপার। না না স্যার, এটা সেভারেল স্যার ভ্যারিয়েবলস এ প্রবলেম হয় না, ন্যায় বেশি চিন্তা স্পেশাল করালে ভালো আছে। হয়। প্রবলেম হচ্ছে মেইন যে অ্যানালিসিস আছে না, ওই যে সিকোয়েন্স হুম হুম হুম। কিন্তু আমার রেকর্ডিং শুনলে তো সমস্যা হওয়ার যখন কথা হচ্ছে না। ডাইভার্জেন্ট হবে। আমার রেকর্ডিং শুনলে তো সমস্যা হওয়ার কথা না, আমি যা না স্যার, রেকর্ডিং লাইভ ক্লাসে বেশি ভালো হয়। লাইভ ক্লাস একদম বেশি ভালো ক্লিয়ার হয়। হয়। কি হবে আমরা কেউ এখনো জানি না। স্যার তাই স্যার আচ্ছা জন্য ঠিক আছে, হ্যাঁ। 7 তারিখ স্যার, 7 তারিখ পরীক্ষা ধরে নিয়ে স্যার মক গুলো স্যার একটু যদি 30 তারিখের মধ্যে করে নেওয়া যায় ভালো হতো স্যার। হ্যাঁ আমি করে দেবো। একটু মক হচ্ছে 23-এ একটা হবে, 25-এ একটা হবে, 27, 29, 31, 2, 4, 4 তারিখ, আরো 7টা স্যার, মক টেস্ট পরীক্ষা হবে। পেছালে মকটা ধীরে ধীরেই নিন না, ওটাই মানে সুবিধা হয়, মাঝে মাঝে একটা করে এক্সাম দেওয়াটা বেটার। হ্যাঁ, আমরা কিছুদিন স্যার, কয়েকদিন পরে তো আমরা জানতে পারবো। শোনো, আমি মকের জন্য স্যার আমি আমি একটা কথা বলি, আমি মকের জন্য টাইম কোনো লিমিট দেইনি, যে কোনো সময় দিতে পারবে, যে ওই জন্য টাইম উইন্ডোটাই দেইনি আমি। হ্যাঁ, যদিও লাকিলি আমি জানতাম না যে পরীক্ষা পেছ হবে, স্যার সেটা তো এখন বলা স্যার, ঠিক না আপনি যে। বলেছিলেন না পরের মগগুলো 7 দিন করে থাকবে টাইম না বাউন্ড, এখন এরকম কি ওটা কিছু ওটা হবে? করবো না, করবো না, করবো না, আর করবো না, 7 দিন কারণ না ওটা আমাদের হচ্ছে না না নতুন না, আর ব্যাচে তো আর করবো না, মানে। কোনো পরীক্ষা পিছিয়ে গেলে ওটা আচ্ছা 7 দিন আচ্ছা, না, ওটা ওটা যে কোনো দিন পরীক্ষা দিতে পারবে। তবে যদি পরীক্ষা ঠিক আছে। পিছিয়ে যায় তাহলে এত তাড়াহুড়োর দরকার নেই, আমি একটু কোশ্চিন হ্যাঁ, গুলো একটু বেছে 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 ভালো করে, এখন তাড়াহুড়োর মধ্যে থেকে কি হচ্ছে বলো তো, 2-5টা কোশ্চিন আমার ভুল হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আমি যতই চেষ্টা করছি ঠিক করার, কিন্তু ওই অ্যান্সার যেমন খুব সহজ সহজ কোশ্চিন, অ্যান্সারগুলো আমি মানে যারা পাঠাচ্ছে তাদেরকে বলছি যে হ্যাঁ এই অ্যান্সারটা আমি দেখেই বুঝতে পারছি যে অ্যান্সারটা আমি ভুল লিখে দিয়েছি। তো এগুলো হয়, কিছু জিনিস এগুলো তাড়াহুড়োর মধ্যে হচ্ছে, তো আমি স্যার, ভুলগুলো পরবর্তীকালে একটু কারেকশন করে দিলে ভালো হ্যাঁ হতো। 1 নম্বর 2 নম্বরে মোটামুটি স্যার কারেকশন হয়ে কয়েকটা গেছে। বেশ ভুল আছে, নিজেই কনফিউজড হচ্ছি যে আমি ভুল করলাম না ওটা না ভুল না আছে। না, ওগুলো আমি বলে দিচ্ছি, গুগল ড্রাইভের লিঙ্কে যাবে, গুগল ড্রাইভের লিঙ্কে সেকেন্ড অলরেডি সেকেন্ড নিউমেরিক্যাল কি ভুল আছে স্যার? অলরেডি কারেক্টেড সেকেন্ড করা আছে কিছু। নিউমেরিক্যাল যা যা ভুল ছিল মোটামুটি আমার যা নজরে পড়েছে বা স্টুডেন্টরা আমাকে যেটা বলেছে সেখান থেকে আমি যেটা দেখেছি, সেগুলো আমি মোটামুটি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মক টেস্টে কিছু কিছু কারেকশন করে নিয়েছি, যদিও তারপরেও কিছু ভুল থাকে। মক টেস্ট মানে হচ্ছে কোশ্চিনে ভুল থাকলে আমি করতে পারবো না, বা ইয়েতে ভুল থাকলে করতে পারবো বলো, ওই যেটা বলে যে গুগল ড্রাইভের যে লিঙ্ক, সেই লিঙ্কে যেটা আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, সেখানে যদি আরো ভুল থাকে ওই গুগল ড্রাইভের লিঙ্কে অ্যান্সারটা দেখে নিবে, ওটাই কিন্তু একদম মানে আমি স্যার, কিন্তু আপ টু গুগল ডেট ড্রাইভের করতে লিঙ্কটা থাকছি। তো অনুভব তো করা যাবে না, ওখানেও যদি আমি মক টেস্ট ভুল গুলো থাকে করা তাহলে যাবে না। আমাকে বলো, ঠিক আছে। চেঞ্জ স্যার হয়েছে। 5 নম্বরটা তো এখনো আপ টু ডেট না, হয়নি, আপ ভালো টু ডেট হতো স্যার। করিনি 5 নম্বরে, অনেক কটা মানে 4-5টা ভুল হয়ে গেছে 5 নম্বর, ওটা আমি ঠিক করবো। আপ টু ডেট আমি করিনি 5 নম্বর, আচ্ছা, তাড়াহুড়ো করছি না, একটু ধীরে সুস্থেই ওইটা করছি। আমি প্র্যাকটিস স্যার হচ্ছে করার আচ্ছা দরকার। ড্রাইভের গুগল ড্রাইভের লিঙ্কটা কোথায় পাওয়া যাবে? গুগল ড্রাইভের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশনে, প্রতিদিন তো বলেছি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখানে সবকিছু পেয়ে যাবে, ওই লিঙ্কটাই হচ্ছে মেন। এবং ওই লিঙ্কটা পেয়ে যাওয়ার পর কিছু সমাজসেবী আছে আমার ছাত্র, যারা সমাজের এত উন্নতি চায় যে নিজের ছেড়ে দিয়ে সমাজের উন্নতি করতে খুব ভালোবাসে, আছে অনেক ছাত্রছাত্রী আছে যারা নিজের উন্নতি চায় না সমাজের উন্নতি চায়, এবং তারা কি করছে, তারা গুগল ড্রাইভের লিঙ্কটা সমাজসেবা করে সমস্ত জায়গায় ছড়িয়ে ফেলছে, জানো। এরকম কিছু সমাজসেবী আমার ছাত্রছাত্রী আছে, খুব ভালো ভালো ছাত্রছাত্রী, যারা এত জনকল্যাণের জন্য তারা খেটে মানে পাগল হয়ে যাচ্ছে, যে জনগণ কি করবে, আমরা যাই হোক আমাদের চাকরি না পাই তাতে কোনো পরোয়া না, কিন্তু জনগণকে নিয়ে আমাদের থাকতে হবে। তো তারা এরকম করছে, সেই গুগল ড্রাইভের লিঙ্ক, আর তুমি আমার স্টুডেন্ট হয়ে এখনো বলতে বুঝতেও পারছো না কোথায় আছে। আর কিছু সমাজসেবী ছাত্রছাত্রী আছে যারা অলরেডি মার্কেটে ছড়িয়ে দিয়েছে বিভিন্ন গ্রুপে, এসএলএসটি ম্যাথ প্রিপারেশন বলে কিছু একটা গ্রুপ আছে, আরেকটা গ্রুপ কি যেন দেখলাম, সেই সমস্ত গ্রুপে। তারপরে কিছু ছাত্রছাত্রীকে আবার ফোন করছে কিছু দাদারা সিনিয়ররা, শোন না সুদীপ স্যারের কোশ্চিন লাগবে, আমাকে বলিস, আমার কাছে আছে। ও আমার কাছে পড়ে কিন্তু জানে না, কিন্তু ওরকম তো সে আমাকে বলছে স্যার জানেন এরকম একটা দাদা ফোন করে আমাকে বললো যে আপনার কোশ্চিন লাগবে কিনা, তো আমি তো বলিনি ওনাকে যে আপনার কাছে পড়ি। তো আমি বললাম যে না আমার লাগবে না। তো এবার আমাকে খবর দিচ্ছে, বলছে স্যার ও আপনার কাছে পড়ে না, আমি জানি কোথা থেকে খবর। তো এইরকম কিছু ছাত্রছাত্রী আছে যেগুলো করছে, যাই হোক। তো তার ফলে হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে যে গুগল ড্রাইভের লিঙ্ক আছে সেখানে সবকিছু পেয়ে যাবে, এবং তারপর সব ছড়িয়ে দিও, ব্যাস। তাহলে সবাই সবকিছু পেয়ে যাক, তোমরা ফালতু বলতে হয়তো খাটছো, স্যার, জানি এটা না। প্রোটেক্ট করা যাবে না স্যার কোনোভাবে, প্রোটেক্টেড কিছু? প্রোটেক্ট করা যাবে, তাহলে তোমরা পাবে না সেটা, মানে তোমরা তাহলে ডাউনলোড করতে পারবে না, তাহলে না, সমস্যা আমি তো। তো খুলতে
গেলাম ওটা খোলেই না দেখি অনেক সময়। লিঙ্ক প্রোটেক্ট প্রাইভেট করা যায়, লিঙ্ক প্রাইভেট করা না যায়। না লিঙ্ক স্যার, তো সব অনেকে কি খুলতেই করছে, চায় না। শেয়ারে কিনছে। আপলোড তো শোনো কয়েকদিন আমার আগে আরো কথা ইনস্টল শোনো। করা যাবে। না, লিঙ্ক যদি লিঙ্ক আমি যদি প্রোটেক্ট করি তাহলে আমাকে প্রত্যেকের ইমেল অ্যাড্রেস চাই, এত কাজ করা সম্ভব না, মানে এই এত ছাত্রর ইমেল দিয়ে করা এবং সেই ইমেলের বাইরে অনেক সময় অনেক, দেখো এত রেস্ট্রিকশন করলে হয় না, মানে এগুলো কি বলতো যে এগুলো ছড়াবেই, স্যার আমি অ্যাপ যতই থেকেও কি আটকাই। পেয়ে যাবে? না, অ্যাপস থেকে হ্যাঁ, পাবে না। চালে চালে কাপড়, চালে কাপড় থাকবে দু একটা। হ্যাঁ মানে কিছু থাকবে না। এবার যদি বলো স্যার এগুলো দিয়ে আমি কোনোদিন মাথা ব্যথা আপনার করি নোট না নিয়ে খুব একটা, ব্ল্যাকে বিক্রি হচ্ছে। হ্যাঁ মানে এই সমস্ত কিছু হবেই তো। স্যার, আমার, আপনার নোট ব্ল্যাকে বিক্রি করছে। কে ব্ল্যাকে বিক্রি করছে? স্যার মানে ওরকম ভিডিও কিছু জন দেখে। আছে স্যার। হ্যাঁ না স্যার, না, আচ্ছা ব্ল্যাকে আচ্ছা, বিক্রি হচ্ছে, অনেকে কিছু আছে। ব্ল্যাক। আপনাকে কন্ট্যাক্ট করে যে বলছে কিছু এরকম টাকাতে, টাকা দিব। মানে ভালো নোটস আছে শেয়ার দিয়ে করে দেবো। কিনে নিচ্ছে, 2 3 4 জন শেয়ার করছে, দিয়ে শেয়ার টাকাটা করে অ্যামাউন্ট আপনার নিয়েছে। কাছে দিয়ে দিচ্ছে, হ্যাঁ কি ওরকম করে করে নিচ্ছে। বাবা? ধরেন আমি নিয়েছি, ধরেন আমি যদি আমার হ্যাঁ নামটা বুঝেছি দেওয়া বুঝেছি হয় ভিডিও বুঝেছি দেখতে, বুঝেছি তাহলে বুঝেছি সত্যি বুঝেছি। বলতে স্যার এটা আমার পুরোপুরি নাম্বার বন্ধ দিয়ে করা ওটাকে লগ ইন সম্ভবও না। করাবে, সম্ভব না, করে সম্ভব না, অন্য সম্ভব না, কাউকে। ওগুলো সম্ভব না। এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা না, কারণ এটা হয়েই থাকে, এটা হবে, এটা কিছু হবে, করার তবে নেই। ঠিক আছে মানে অ্যাকচুয়ালি কি বলতো যাদের, ওরকম করে ওরা কিছু পাবেও না আর পারবেও হ্যাঁ না। মানে ওইভাবে হয়ে ওঠে না, মানে যে রেগুলারলি পড়াশোনার মধ্যে, শোনো আমি একটা কথা বলবো, সারা জীবন তো বিএসসি পড়লে, বিএসসির বই তো সবার কাছে ছিল, কজন পড়ে ভালো করে পড়াশোনা করলো? তো বেসিক্যালি এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, নিজের মতো করে পড়াশোনা মানে এরকম কে কি পেলো সেটা বড় ব্যাপার না, মানে আমার কাছে অনেক কিছু আছে কিন্তু আমি আসল জায়গাতেই মানে কিছু কাজ ইউটিলাইজ করতে পারি না, ইউটিলাইজেশনটা আলাদা, মানে আমি ধরো সবকিছু দিয়ে দিয়েছি, এবার আমার ছাত্রছাত্রীরাই ধরো ভালো র্যাঙ্ক করবে, আমার ছাত্রছাত্রীরা এবার পাবে না, তার ফলে মানে ইউটিলাইজ কজন করতে পারছে আমাকে, সেটাই হচ্ছে মেন মানে এবার। এরকম করে ফোন করে কেউ কেউ বলে, শুধু স্যার পরীক্ষা দিলি, কত পেলি তুই? সে ঠিক আছে। না দেখো মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমার পরীক্ষাতেও কেউ দেখছি 60-60 পাচ্ছে, তারা পেতে পারে না কারণ আমার কোশ্চিন ভুল আছে, 2-3টে কোশ্চিন ভুল, তো আমি মাঝে মাঝে হাসি যে 2-3টে কোশ্চিন আমি জানি যে ভুল হয়ে গেছে, সেখানে সে 60-60 পাচ্ছে, মানে সে পরীক্ষা দিচ্ছে না, তো বেসিক্যালি ওগুলো লিখবে না। আমার কোশ্চিনে আমি খুব স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চিন করি, সেখানে যদি 40 মার্কসের অ্যাবাভ পাও বেশ ভালো আমি বলছি। তবে হ্যাঁ, আমি যেই কোশ্চিনগুলো বেশিরভাগ মক টেস্ট 1 থেকে মক টেস্ট 5-এ করেছি সেগুলো বেশিরভাগ প্র্যাকটিস ব্যাচের কোশ্চিন, সেই জন্য যারা প্র্যাকটিস ব্যাচের ক্লাসগুলো ভালো করে করেছো তারা হয়তো বেশি পেয়েছো, আর যারা প্র্যাকটিস ব্যাচের ক্লাসগুলো করোনি তারা হয়তো একটু কম পেয়েছো, তার ফলে ভেঙে পড়বে না। এবার যখন 6 নম্বর মক টেস্ট থেকে আমি যে কোশ্চিনগুলো দিয়েছি সেগুলো খুবই মানে বেশিরভাগই আনকমন, আমি চেষ্টা করছি আনকমন দেওয়ার সব স্টুডেন্টের জন্য, ইচ্ছা করে দু দিচ্ছি। একজন দেখছে স্যার 20 20 30 মিনিট আধ ঘন্টা সাবমিট করে দিচ্ছে, 56 57 পাচ্ছে, কি না, করে পাচ্ছে ওগুলো এগুলো? কিছু জন আছে ওটা যারা 20 মিনিট যারা 25 মিনিটে কেউ দিয়ে দিচ্ছে স্যার, একটা ওটা দেখলাম কিভাবে দুই হচ্ছে? তিন মিনিটে সব একজন করে দিয়ে 16 মিনিটে সামনে দিয়েছে। সামনে। স্যার মানে এরা তো একদম না না মক না না, ইন্টারভিউ এটা দুটো, করে এটা দুটো এরকম। কারণ আমি বলছি, আমাকে বলতে দাও। ওএমআর এটা এর দুটো, এটা দুটো দুটো বলেছে হচ্ছে, স্যার আমরা। একটা হচ্ছে আমি বলছি, একটা হচ্ছে তারা অফলাইনে কোশ্চিনটা ডাউনলোড করছে, হ্যাঁ কোশ্চিনটা, কারণ কিছু ছাত্রছাত্রী আছে আমার যারা জেনুইন পরীক্ষা দিচ্ছে অফলাইনে ডাউনলোড করে, আমি বলে দিই অফলাইনে যারা ডাউনলোড করছে, ডাউনলোড করে আহ, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, হ্যাঁ এক মিনিট, এক সেকেন্ড, আমার ফোন। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসে চলে আসছি, ক্লাসটা শুরু করছি, হ্যাঁ লেকচার নাম্বার 4 মেকানিক্সের, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা একটু 2D নিয়ে আলোচনা করব, তাহলে মোটামুটি টাইপস অফ মোশন আমরা যে আলোচনা করছি সেই টাইপস অফ মোশনে দেখবে বিভিন্ন ধরনের মোশন নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আরো কিছু জিনিসপত্র আলোচনা করব, সেটা হচ্ছে 1 নম্বর রেডিয়াল ভেলোসিটি আর ক্রস রেডিয়াল ভেলোসিটি, এগুলো থেকে কোশ্চিন আসে খুব, হ্যাঁ রেডিয়াল আর ক্রস রেডিয়াল ভেলোসিটি, ঠিক আছে, সেটা থেকে একবার আমরা ইয়ে করি। ওকে, রেডিয়াল আর ক্রস রেডিয়াল ভেলোসিটি, হ্যাঁ ক্রস রেডিয়ালের আরেকটা নাম হচ্ছে ট্রান্সভার্সাল, ওটাও বলা হয়, আমি লিখে দিব কোনো অসুবিধা নেই, রেডিয়াল আর ক্রস রেডিয়াল ভেলোসিটি, ঠিক আছে। আচ্ছা, তো জিনিসটা কি একটু আগে ছবি আঁকি, তার পরে বুঝতে পারবে বিষয়টা, ঠিক আছে। ধরো আমি পাশাপাশি এখানে ছবি আঁকছি, এটা হচ্ছে আমাদের দুটো অ্যাক্সিস, হ্যাঁ আচ্ছা, রেডিয়াল রেডিয়াস ভেক্টরের সঙ্গে জড়িত, তো রেডিয়াস ভেক্টর বিষয়টা না পোলারের সঙ্গে যুক্ত, এই যে রেডিয়াস ভেক্টর এই বিষয়টা হচ্ছে পোলারের সঙ্গে যুক্ত, যদিও আমি দুটো কোঅর্ডিনেট রাখলাম, কিন্তু এখানে মনে রাখবে মানে এখানে দুটো জিনিসই আঁকছি, হ্যাঁ এখানে আমরা, এইটা হচ্ছে ইনিশিয়াল লাইন, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিসই ইনিশিয়াল লাইন, মানে ইনিশিয়াল লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিস,
আর এইটা হচ্ছে আমাদের পোল বা অরিজিন, একসাথে মিক্সড, মানে তুমি এটাকে কার্টেশিয়ানেও বলতে পারো, পোলারও বলতে, আমি দুটোই আঁকলাম। পোলারের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস, কার্টেশিয়ানের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আর এইটা হচ্ছে ইনিশিয়াল লাইন, মানে এক্স অ্যাক্সিসটা ইনিশিয়াল লাইনের সঙ্গে ম্যাচ খেয়ে গেল, আর অরিজিন আর পোল একই। এইবার ধরো এই কার্ভ বরাবর, আচ্ছা এতদিন দেখবে আমরা বেশিরভাগ জিনিসই সব মোশন ইন এ স্ট্রেট লাইন বা রেক্টিলিনিয়ার মোশন, রেক্টিলিনিয়ার মোশন মানে হয় দেখবে যে অঙ্কগুলো করাচ্ছিলাম সেগুলো হয়তো হয় এইভাবে মোশনটা স্ট্রেট লাইনে, হয় হরাইজন্টালি হচ্ছে, বা ওপর থেকে পড়ছে বা নিচ থেকে ওপরে উঠছে, এরকম ভার্টিক্যাল। এই স্ট্রেট লাইনে যা হবে স্ট্রেট লাইনে হচ্ছিল, হয় এই বরাবর হচ্ছিল না এলে এই বরাবর হচ্ছিল, তাই না? আর এইবার মোশন ইন এ কার্ভ মানে কার্ভিলিনিয়ার মোশন, কার্ভিলিনিয়ার মানে টু ডাইমেনশনাল মোশন, আমাদের থ্রি ডাইমেনশনাল সিলেবাসে নেই। তো টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে আমরা ধরে নিই এই কার্ভ বরাবর একটা পার্টিকেল মুভ করছে, এই যে এই কার্ভ বরাবর, এই আর্ক বা এই কার্ভ বরাবর বা ট্র্যাজেক্টরি বরাবর একটা পয়েন্ট বা একটা পার্টিকেল মুভ করছে, ঠিক আছে, মুভ করছে। আচ্ছা, তাহলে এখানে ধরো তার এই কোন একটা টাইম টিতে সেই কার্ভটা পি পজিশনে আসলো, কোনো একটা টাইম টিতে এই কার্ভটা পি পজিশনে আসলো। আচ্ছা, পি পজিশনে যে আসলো টাইম টিতে, তার কোঅর্ডিনেট হচ্ছে আর কমা থিটা। তাহলে এই যে আর কমা থিটা যে আছে, কেউ কি বলতে পারবে যে এই আর মানে কোনটা? আর মানে হচ্ছে যদি এটা পোল হয় তাহলে পোল থেকে, হুম, রেডিয়াস ভেক্টর। ওই এটা হচ্ছে পয়েন্টে রেডিয়াস হবে। ভেক্টর, ইয়েস। তাহলে পোল থেকে ওই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর, তাহলে এইটা হচ্ছে আর রেডিয়াস ভেক্টর। আর থিটা কোনটা? থিটা হচ্ছে ইনিশিয়াল লাইন থেকে, যেহেতু ইনিশিয়াল আমরা লাইনের সঙ্গে ইনিশিয়াল জ্যামিতি লাইন করতে ধরে হবে। নিয়েছি, স্যার, একদম ইনিশিয়াল লাইন থেকে। হ্যাঁ, এই যে যে জয়নিং লাইন ও আর পি এর যে জয়নিং লাইন, সেই জয়নিং লাইনটা অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা করে, তাই তো ইনিশিয়াল লাইন, এই যে ইনিশিয়াল লাইন হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন। আমি দুরকম ভাবে এঁকেছি, ইনিশিয়াল লাইন দিয়েও করেছি, আবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে করেছি, আর এক্স অ্যাক্সিসটাকে আমরা ইনিশিয়াল লাইন ধরে নিয়েছি। তো এই ইনিশিয়াল লাইনের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে ওপি, ওপি মানে বুঝতে পেরেছো, ও মানে হচ্ছে পোল আর পি মানে পয়েন্টটা, তাদের জয়নিং লাইনটা অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে থিটা। তার ফলে এইটা আমাদের আর কমা থিটা। এইবার এই কার্ভটা মানে এই পার্টিকেলটা ধরো এখান থেকে জার্নি শুরু করছে, এই জায়গাটা জার্নি শুরু করছে, এটা ধরো তার ইনিশিয়াল পজিশন, জার্নি শুরু করছে এবার কার্ভ বরাবর আস্তে 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 আস্তে, আমি যেভাবে হাইলাইটারটা দিচ্ছি দেখো লাল কালি দিয়ে, পয়েন্টে এগোচ্ছে, এগোচ্ছে, ধরো কোনো একটা সময় টি সময়ে পি পয়েন্টে পৌঁছালো পার্টিকেলটা, মুভ করছে, পার্টিকেলটা মুভ করছে, মুভ করতে করতে টি সময় এখানে পৌঁছালো, বোঝা গেছে? কোন সময় পৌঁছালো? এটা টি সময়, এখানে পৌঁছাতে তার টাইম লাগলো টি। আর তারপর আবার আরেকটু, এই যে আরেকটু, এটা আমি হয়তো একটু দূরে আঁকবো, কিন্তু মনে রাখবে যেটা খুব ক্ষুদ্র সময়, সেই ক্ষুদ্র সময়ে এইটা পি থেকে কিউতে পৌঁছালো, পি থেকে কোথায় পৌঁছালো? কিউতে পৌঁছালো এই পার্টিকেলটা। এবং ও কিউ, ও থেকে কিউ এর যে ডিস্টেন্স সেটাকে বলছে কিউ এর রেডিয়াস ভেক্টর, সেই রেডিয়াস ভেক্টরটাকে ধরছে আর প্লাস ডেল্টা আর। মনে রাখবে যে ডেল্টাটা ইউজ করা হয় খুব ক্ষুদ্র, খুব অল্প জিনিস বোঝাতে গেলে। ডেল্টা আর মানে হচ্ছে অল্প ডিস্টেন্স, তার মানে আর এর থেকে খুব অল্প ডেল্টা আর, এই ডিস্টেন্সটা বা এই যে মানটা, সেই মানটা বাড়লো। তাহলে কিউ এর যে কোঅর্ডিনেট সেটা কত হবে? পি এর কোঅর্ডিনেটটা হচ্ছে আর কমা থিটা, কিউ এর কোঅর্ডিনেট হবে আর প্লাস ডেল্টা আর কমা, আর থিটাটা কত হবে, অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা একটু বাড়লো তাহলে এবার, প্লাস থিটা প্লাস তাহলে ডেল থিটা। থিটা প্লাস ডেল্টা থিটা, অল্প বাড়লো, তার মানে এই ভেতরে, এই যে শুধু ভেতরে, তাহলে এই জায়গা থেকে কিন্তু কিউ এর, বুঝতে পেরেছো, গোটা অ্যাঙ্গেলটা থিটা প্লাস ডেল্টা থিটা, তার মধ্যে এইটা হচ্ছে থিটা। পি এর যে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল সেটা থিটা, এটাকে বলে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, থ্রি ডির ক্ষেত্রে বা টু ডির ক্ষেত্রে দেখবে এইগুলো ব্যবহার করেছি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তার সঙ্গে এক্সট্রা ডেল্টা থিটা অ্যাঙ্গেল করলো আরো, তার মানে মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে ডেল্টা থিটা। কোন অ্যাঙ্গেলটা ডেল্টা থিটা বলো? অ্যাঙ্গেল কিউ। আর 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 প্লাস ডেল আর এর মাঝে। পিও ও কিউ, কিউ। পিও কিউ, এই যে পিও কিউ, এটা হচ্ছে ডেল্টা থিটা, এই অ্যাঙ্গেলটা ডেল্টা থিটা, বোঝা গেছে? ওকে, আচ্ছা এইবার আমি একটু যেটা বললাম সেটা লিখে দিই, হ্যাঁ। তাহলে প্রথম হচ্ছে রেডিয়াল ভেলোসিটি, বুঝে নাও এই জিনিসগুলো, বুঝে নাও তাহলে খুব সুবিধা হবে। কি করে এসছে না এসছে আমি একটু আলোচনা করে দিচ্ছি, ভেবেছিলাম হয়তো যে এগুলো বলবো না, খালি ফর্মুলা মুখস্থ করে দিব, তারপর একটু সময় পেয়ে যাচ্ছি বলে একটু বলে দিচ্ছি, ইন্টারেস্টটা বাড়ে, কারণ এগুলো একটু জানা দরকার, কম্পোনেন্ট জিনিসটা আসবে তো, কম্পোনেন্টটা জানা দরকার। আচ্ছা, রেডিয়াল যে ভেলোসিটি ইজ দ্য ভেলোসিটি, রেডিয়াল ভেলোসিটিটা হচ্ছে ইজ দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল, ঠিক আছে? রেডিয়াল ভেলোসিটি ইজ দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল, কোনো একটা পার্টিকেল, এই যে যেই পার্টিকেলটা মুভ করছে, এটা ধরো তার ইনিশিয়াল পজিশন, সেখান থেকে পিতে গেল, সেখান থেকে কিউতে গেল, এই যে পার্টিকেলটা মুভ করছে সেই পার্টিকেলের, হ্যাঁ,
ভেলোসিটি অ্যালং রেডিয়াস ভেক্টর। কোন বরাবর বলছে? রেডিয়াস ভেক্টর বরাবর। তার মানে রেডিয়াস ভেক্টর মানে হচ্ছে এইটা, যে কোনো একটা পার্টিকেল ধরো পি পয়েন্টে আছে, তাহলে পি পয়েন্টে যদি থাকে তাহলে এই বরাবর তার ভেলোসিটি, এই বরাবর তার ডিসপ্লেসমেন্ট কত হলো, ডিসপ্লেসমেন্টকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলেই ভেলোসিটি পাওয়া যায়। তাহলে ভেলোসিটি হচ্ছে কোন বরাবর? এই বরাবর, এই কম্পোনেন্ট, এই যে রেডিয়াল, হ্যাঁ রেডিয়াল ভেলোসিটি বা রেডিয়াস ভেক্টর বরাবর যে ভেলোসিটি, রেডিয়াস ভেক্টর মানে বুঝতে পেরেছো? এইটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, এই বরাবর যে তার ভেলোসিটি। তাহলে এই বরাবর ভেলোসিটি বের করতে গেলে আমার দরকার হচ্ছে এই বরাবর ডিসপ্লেসমেন্ট, আর তাকে সময় দিয়ে ভাগ করব। এইবার এইবার দেখো, লেট, আচ্ছা তাহলে ভেলোসিটি যেটা রেডিয়াল ভেলোসিটি তাকে আমরা সাফিক্সে আর বলছি, ভি আর, ভি হচ্ছে ভেলোসিটি, রেডিয়াল বোঝানোর জন্য ভি আর। তাহলে ভি আর ধরে নিচ্ছি বি দা রেডিয়াল ভেলোসিটি। কি ধরে নিচ্ছি? ভি আরটা হচ্ছে রেডিয়াল ভেলোসিটি। কার রেডিয়াল ভেলোসিটি? অফ দ্য পার্টিকেল পি, কোনো একটা পার্টিকেল পি অ্যাট এ টাইম টি। হ্যাঁ, পার্টিকেল পি, আচ্ছা টাইম ফাইম দরকার নেই, ঠিক আছে, ওকে। এইবার এই ভিআর ভেলোসিটি যদি বের করতে হয় তাহলে ভেলোসিটির ফর্মুলা হচ্ছে লিমিট, এগুলো সব লিমিটিং ব্যাপার। ডেল্টা টি মানে অ্যাভারেজ ভেলোসিটিকে লিমিট দিতে হয়, তাহলেই ওটা দেখবে, এর আগেও দেখবে আমরা যখন ভেলোসিটি বের করা শিখেছি, অ্যাভারেজ যে ভেলোসিটি থাকে তাকে লিমিট দিতে হয়, তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো। আচ্ছা, ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কার ডিসপ্লেসমেন্ট? অ্যালং, কোন বরাবর ডিসপ্লেসমেন্ট? ওপি বরাবর, মানে এই যে ভেলোসিটি কিন্তু রেডিয়াল, তাহলে ডিসপ্লেসমেন্ট হবে রেডিয়াল বরাবর। ইন ডেল্টা টি টাইম, এই ডেল্টা টি সময়ে যে ডিসপ্লেসমেন্ট হবে বাই ডেল্টা টি। কি বললাম? বললাম রেডিয়াল ভেলোসিটি হচ্ছে রেডিয়াস বরাবর যে ভেলোসিটি, এই যে রেডিয়াস অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর, এই রেডিয়াস ভেক্টর বরাবর মানে এই বরাবর যে ভেলোসিটি, তাহলে এই বরাবর যে ভেলোসিটি হবে সেই ভেলোসিটির ফর্মুলা হচ্ছে এই বরাবর যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার এই বরাবর যে ডিসপ্লেসমেন্ট, পি এর ডিসপ্লেসমেন্ট, তাহলে পি থেকে কি গেল? পি থেকে ক্ষুদ্র সময়ের ব্যবধানে কিউতে গেল। তাহলে ওপি হচ্ছে প্রথম পজিশনে রেডিয়াস ভেক্টর, কিন্তু আফটার ডেল্টা টি টাইম, তাহলে প্রথমে হচ্ছে টি টাইমে এখানে গেল, আর তারপর ডেল্টা টি সময় পর সে এখানে গেল। তাহলে আমি যদি বলি যে পি এর ডিসপ্লেসমেন্ট কত হলো অ্যালং কি বরাবর ডিসপ্লেসমেন্ট, এই রেডিয়াস ভেক্টর বরাবর ডিসপ্লেসমেন্ট, তখন কি করা হয় জানো? তখন বলা হয় এইটাকে একটু বাড়িয়ে দেয়। দেখে নাও, রেডিয়াস ভেক্টর বরাবর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এটাকে একটু বাড়িয়ে দিল। বাড়িয়ে দেওয়ার পর রেডিয়াস ভেক্টর বরাবর ডিসপ্লেসমেন্ট করতে গেলে তোমাকে কিউ থেকে, এই যে কিউ, এই কিউ থেকে একটা পারপেন্ডিকুলার টানতে হয়। কার উপর টানতে হয়? এই যে পি এর যে রেডিয়াস ভেক্টর সেটাকে যে বাড়িয়ে দিয়েছি তার উপর একটা পারপেন্ডিকুলার টানবো। পারপেন্ডিকুলার টানার পর সেই পারপেন্ডিকুলারটাকে নাম দাও এম, এটা হচ্ছে পি, হ্যাঁ এইটা পি, এই পয়েন্টটা পি, পি এর কোঅর্ডিনেট নিচে লিখছি আর কমা থিটা, আর এই পয়েন্টটা হচ্ছে এম। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে, আচ্ছা লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, সেই ডিসপ্লেসমেন্টটা রেডিয়াস ভেক্টর বরাবর, কেউ কি বলতে পারবে কত হয়? রেডিয়াস ভেক্টর বরাবর পি এর ডিসপ্লেসমেন্ট, পি থেকে যখন কিউতে গেল তখন রেডিয়াস ভেক্টর বরাবর ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট আমি এর আগে বলেছি স্ট্রেট লাইনে মাপতে হয়। ধরো এই করে কোনো একটা পয়েন্ট পি থেকে এখানে কিউতে আসলো, তাহলে ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? এই গোটাটাই কার বরাবর? না, ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? পি থেকে, পিকিউ থেকে এই যে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তার মানে সে যেই কার বরাবরই যাক, সে যতটাই ঘুরে যাক, যে বরাবরই যাক, আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে পি থেকে কিউ এর যে শর্টেজ ডিস্টেন্সটা। তাহলে এইবার কোশ্চিনটা হচ্ছে যে পি থেকে কিউ এর শর্টেজ ডিস্টেন্স কিন্তু এইটা, তাই নয় কি? পি থেকে কিউ এর যে ডিস্টেন্স সেটা এটা, কিন্তু এই যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটা কিন্তু রেডিয়াস ভেক্টর বরাবর না। দেখো পি থেকে কিউ এর একটা ডিসপ্লেসমেন্ট পেয়েছি, পি থেকে কিউ এর যে সরণ, পি থেকে কিউ এর সরণটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর, কিন্তু এটা কি রেডিয়াস ভেক্টর বরাবর? এই দিকটা কি রেডিয়াস ভেক্টর বরাবর? না, এইটা হচ্ছে রেডিয়াস ভেক্টর বরাবর। তাহলে বলো রেডিয়াস ভেক্টর বরাবর কতটা ডিসপ্লেসমেন্ট হলো পি থেকে কিউতে পৌঁছাতে গেলে? পি থেকে কিউতে পৌঁছাতে গেলে কতটা কতটা বাড়তে হলো রেডিয়াস ভেক্টর বরাবর? পিএম ডেল্টা আর। পি এম। আরেকবার বলছি, যারা বুঝে নেওয়া এগুলো বুঝে নাও, এইটা হচ্ছে তার আসল ডিসপ্লেসমেন্ট, পিএমটা হচ্ছে তার আসল ডিসপ্লেসমেন্ট, মানে পিএম।
কার্ভ বরাবর পি থেকে কিউতে যেতে গেলে তার সরি পি কিউ, পি কিউটা হচ্ছে তার আসল ডিসপ্লেসমেন্ট। পি থেকে কিউতে যেতে গেলে এই কার্ভ বরাবর ডিসপ্লেসমেন্ট কোনদিন মাপা হয় না। ডিসপ্লেসমেন্ট সবসময় আর্ক বরাবর, কার্ভ বরাবর, ট্র্যাজেক্টরি বরাবর মাপা হয় না। ট্র্যাজেক্টরি বরাবর সে গেল, কিন্তু আলটিমেটলি যখন তাদের মধ্যে দূরত্ব, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট মাপা হবে তখন তাদের মধ্যে শর্টেজ, এই যে পি থেকে কিউ, এটা হচ্ছে মেন অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট। এবার অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট চাইনি, এখানে বলছে ডিসপ্লেসমেন্ট চেয়েছে রেডিয়াস ভেক্টর বরাবর বা রেডিয়াল ডিসপ্লেসমেন্ট, তার মানে ওপি বরাবর, এই বরাবর ডিসপ্লেসমেন্ট। তাহলে পি থেকে কিউতে যেতে গেলে এই বরাবর কতটা সরতে হলো বলো? বুঝতে পারলে না? আমি যদি PM2। কাউকে বলি পি থেকে কিউতে যাব, এটা পি থেকে কিউ, এটা পি, এটা কিউ, আমি পি থেকে ডেল্টা আর কিউতে যাব, বরাবর কি? কিন্তু আমি তাকে বললাম যে আমি এই বরাবর ডিসপ্লেসমেন্ট চাইছি, তাহলে কি হবে? আমি এই বরাবর চাইছি, তখন কি হবে বলো? তখন এই বরাবর ডিসপ্লেসমেন্ট কি হবে? তখন কিউ থেকে একটা পারপেন্ডিকুলার টানবো, এটাকে নাম দেবো এম। আমি পি থেকে কিউতে যাচ্ছি, কিন্তু আমি বলছি যে ডিসপ্লেসমেন্টটা আমার চাই অ্যালং এই লাইন বরাবর, অ্যালং এই লাইন বরাবর, তার ডিসপ্লেসমেন্ট কত হবে? পি আর কিউ এর মধ্যে ডিসপ্লেসমেন্ট কত হবে? প্রজেকশন না স্যার, ওটা প্রজেকশন। একদম হবে প্রজেকশনটা পিএম, পিএমটা হবে এই লাইন বরাবর, পিএম হবে। তো একই জিনিসই তো বলছি, আমি এইভাবে যাচ্ছি পি থেকে কিউতে, কিন্তু আমি বলছি রেডিয়াস ভেক্টর বরাবর ডিসপ্লেসমেন্ট, তার রেডিয়াস ভেক্টর বরাবর ডিসপ্লেসমেন্ট কত হবে? PM। পিএম, এই বরাবর মানে পি থেকে কিউতে যেতে গেলে এই বরাবর সরণ কতটা হলো, কতটা দূরত্ব আমাকে সরতে হলো এই বরাবর যেতে গেলে। মানে আমি যদি পি থেকে কিউতে যাই, যে এইখানে গিয়ে এখানে, তাহলে এই কম্পোনেন্ট বরাবর আমাকে পিএম যেতে হলো, বোঝা গেছে? পিএম বাই ডেল্টা টি। ক্লিয়ার? এবার পিএমটা কত এটা আমাকে বের করতে হবে। ত্রিভুজ, একটা ত্রিভুজ পাচ্ছি, দেখো এখানে একটা ত্রিভুজ আমি পাচ্ছি, ছোট্ট একটা ত্রিভুজ পাচ্ছি। কোন ত্রিভুজটা পাচ্ছি? স্যার এমটা কি এনি পয়েন্ট? এমটা হচ্ছে কিউ থেকে একটা পারপেন্ডিকুলার, কিউ থেকে এই রেডিয়াস ভেক্টরটাকে যদি বাড়িয়ে দিই তারপর একটা পারপেন্ডিকুলার, এনি পয়েন্ট না, পারপেন্ডিকুলার। ঠিক আছে, কিউ থেকে একটা পারপেন্ডিকুলার, এই যে ওপিটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে এই ওপির, হ্যাঁ, ও আর পি এর যে লাইনটা, সেই লাইনটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিউ থেকে তার উপর একটা পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে কিউ এম। আর পিএমটা হচ্ছে এই সরণটা, মানে ডিসপ্লেসমেন্টটা রেডিয়াস ভেক্টর বরাবর। দেখো না রেডিয়াস ভেক্টর কোনটা, রেডিয়াস ভেক্টর পি এর তো এইটা। তো এই বরাবর কতটা তাকে সরতে হলো, এই এতটা সরে তারপরে পেলাম, তারপরে কিউটাকে পেলাম। ওকে, আচ্ছা এবার যদি আমি কাউকে বলি যে আমি একটা ত্রিভুজ পাচ্ছি, সেই ত্রিভুজটা হচ্ছে, কিউপিএম। বলো ঠিক বলছো, কিউপিএম। কিউপিএম পাচ্ছি। আর যদি আমি বলি যে ওপি কিউ, এটাও তো পাচ্ছি, হ্যাঁ। ওপি তো কিউ ও কিউ পাচ্ছি এম কিনা? এর হবে না? আচ্ছা ও কিউ ওপি এম। কিউ, আমি বলছি ওপি কিউ, ওই যে ও পি কিউ পাচ্ছি এরকম। আচ্ছা এই ত্রিভুজের আহ এইটা হচ্ছে ডেল্টা থিটা, এই যে এটা ডেল্টা, তাহলে কস ডেল্টা থিটা, কেউ বলতে পারে কস মানে ভূমি বাই, ভূমি বাই অতি। ভূমি বাই অতিভুজ। আচ্ছা ও তাহলে এম বাই ও কিউ। আচ্ছা এইটা এটা এটা একটু ইয়ে করি, এটা এটা ও পি ও কিউ এম করি, হ্যাঁ, এটা এটা ও কিউ এম, হ্যাঁ এই ত্রিভুজে ও কিউ এম, এই ত্রিভুজে এটা হচ্ছে ডেল্টা থিটা, তাহলে বলো ভূমি বাই অতিভুজ কত হবে? OM বাই OQ ইকুয়াল টু ও কস এম ডেল্টা থিটা। হ্যাঁ ভূমি বাই, তাহলে এটা 90 ডিগ্রি, ও এম বাই ও কিউ। তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে ভূমি কোনটা হবে বলো? 90-র অপোজিটটা ওকে। লম্ব, হুম। এই 90-র অপোজিটটা অতিভুজ, আর এইটা হচ্ছে তাহলে লম্ব, কিউ এমটা লম্ব, ও তাহলে ভূমি এমটা কোনটা হবে? ভূমি আর ওকিউটা অতিভুজ। OM। ও এম, আর OM হবে। অতিভুজ হবে ও কিউ, ঠিক বললাম? OQ। ও আচ্ছা, এম বাই ওকিউ। ও এম বাই ও কিউ হবে। ক্লিয়ার? আচ্ছা এটা হয়ে গেল কস ডেল্টা থিটা। তাহলে এইবার আমাকে কেউ বলো তো যে ও এম তাহলে কত হচ্ছে ও এম? OP ওকিউ প্লাস কস PM লেখা যায় ডেল্টা। ওটাকে। ও প্লাস ও কিউ কিউ কস, আচ্ছা ও এম ডেল্টা হচ্ছে এখান থিটা। থেকে ও আর কিউ প্লাস কস পিএম ডেল্টা ইন্টু। থিটা। আচ্ছা আমি আগে বলে দিই ও কিউ কস ডেল্টা থিটা, ঠিক আছে? এই যে ও এম, আচ্ছা ও এমটাকে এবার আমি দুভাগে ভাগ করবো, একটা হচ্ছে ওপি প্লাস পিএম, ছবিটা দেখো, ওপি প্লাস পিএম, এই যে ও এম, আর ইকুয়াল টু ও কিউ। কেউ বলতে পারবে ও কিউ এর মান কত? ও কিউ, ও কিউ, ও কিউ, আর প্লাস, আর প্লাস ডেল্টা আর। স্কেলার। আর প্লাস ডেল্টা ইন্টু, এখানে জায়গা নেই, কস ডেল্টা থিটা। আচ্ছা সেখান থেকে আমার দরকার হচ্ছে ওপির মানটা জানা, ওপির মানটা হচ্ছে আর, ঠিক বললাম? ওপি হুম। আর, আর প্লাস পিএম ইকুয়াল টু আর প্লাস ডেল্টা আর ইন্টু কস ডেল্টা থিটা, চলবে? বলো দেখি এখান থেকে কে বলতে পারে যে শুধু তাহলে পিএম এর মান কত? আর প্লাস ডেল্টা আর ইন্টু কস ডেল্টা থিটা মাইনাস আর। আর প্লাস ডেল্টা আর ইন্টু কস ডেল্টা থিটা, ভেরি গুড। মাইনাস আর।
হ্যাঁ। মাইনাস আর, এটা হচ্ছে পিএম এর মানটা, আর বাই ডেল্টা টি। ডেল্টা ইন্টু ডেল্টা টি। আচ্ছা, এবার এবার আমার কথাটা মন দিয়ে শুনতে হবে, হ্যাঁ, যেটা আমরা এর আগেও বলেছি, বা যারা ডেরিভেটিভ টেরিভেটিভ করেছো তারা জানো, যে ডেল্টা টি এর লিমিটটা জিরোর দিকে কখন যাবে জানো? যখন সময় জিরোর দিকে যাবে, সময় যখন খুব কম, পি থেকে কিউতে পৌঁছাতে তার সময় লাগে ডেল্টা টি, মানে প্রথমে হচ্ছে পিতে পৌঁছাতে লাগে টি, আর পি থেকে কিউতে পৌঁছাতে লাগে ডেল্টা টি। তার ফলে সময় যত কমতে থাকবে তত কিউ আস্তে আস্তে কার দিকে আসবে? ডেল্টা টি যত কমতে থাকবে, ডেল্টা টি যত ক্ষুদ্র নিবে, তত কিউটা আরো পি এর কাছাকাছি আসবে, যত সময় কম নিবে তত কিউ পি এর দিকে যাবে। কিউ পি এর দিকে যদি টেন্স করে তাহলে ডেল্টা টি টেন্স টু জিরো, আর কিউ যদি পি এর দিকে টেন্স করে তাহলে কেউ বলতে পারবে ডেল্টা থিটা কি হবে? খুব ক্ষুদ্র। জিরো। যত কিউ পি, কিন্তু জিরো জিরো দিকে জিরো যাবে, বলতে পারবো না, ওয়ান টেন্স করছে, টেন্স করছে। জিরোর দিকে যাবে আর কি, হ্যাঁ, জিরোর টেন্স দিকে, করবে। মানে এক্স্যাক্টলি জিরো বলা যাবে না, কারণ কিউ পি এর দিকে সব টেন্স করছে। দেখো, টেন্স করা মানে ডেল্টা টি কিন্তু জিরো না। ডেল্টা টি যদি জিরো হতো তাহলে কিউ একদম পি তে চলে আসতো, তাহলে কিউ আর পিটা একই হতো, কারণ ডেল্টা টি জিরো। কিন্তু ডেল্টা টি জিরোর দিকে টেন্স করছে মানে ডেল্টা টি খুবই ক্ষুদ্র। তার মানে কিউ প্রায় পি এর কাছাকাছি, কিউ তাহলে পি এর দিকে টেন্স করছে। কিউ যত পি এর দিকে টেন্স করবে তাহলে অ্যাঙ্গেলটাও কার দিকে টেন্স করবে? জিরোর দিকে। এর দিকে। আর অ্যাঙ্গেল যত জিরোর দিকে টেন্স করবে, ডেল্টা থিটা যত ক্ষুদ্র হবে। এই ফর্মুলাটা কেউ জানো? যে এরকম একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে কসেক্স ইকুয়াল টু, দেখবে 11 12-এ এগুলো খুব ছিল, কস ওয়ান থিটা ওয়ান ইকুয়ালস টু ওয়ান 1 হবে, আর মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এক্স ওই এক্স হবে। ওয়ান জিরো। প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস প্লাস এক্স এক্স টু টু দি দি পাওয়ার ফোর। 4 একদম মাইনাস একদম। প্লাস হবে না? কসে হ্যাঁ, একটা মাইনাস হবে, তো একটা মাইনাস একটা প্লাস হ্যাঁ এরকম। স্যার, মাইনাস কসে প্লাস তো সব অল্টারনেটিভলি। মাইনাস হবে। ওয়ান কসে মাইনাস মাইনাস হয় একটা প্লাস হয়। তো এটা আমার হ্যাঁ, মাইনাস কনফিউশন হচ্ছে, প্লাস হয়, হ্যাঁ, ওইটা মাইনাস মাইনাস হবে। প্লাস হয় এক জায়গায়। কস আর আচ্ছা, সাইনে। ওকে, সাইন তাহলে আর ঠিক আছে, সাইনে মাইনাস হয়। একবার একটু চেক করে নিও, হ্যাঁ, যদিও না স্যার, হয় রেজাল্ট কজে হয়, কজে হয়। হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক মাইনাস আছে। হয় কসেও দুটোতেই হয়, মাইনাস প্লাস হয়। আচ্ছা, কসেও ঠিক আছে। হয় সাইনেও তাহলে হয়। কস ডেল্টা থিটা, এবার এক্স এর জায়গায় ডেল্টা থিটা বসাও, তাহলে ওয়ান মাইনাস ডেল্টা থিটা তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু চলবে, প্লাস ডেল্টা থিটা তার হোল টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর চলবে, প্লাস ডট ডট। এবার বলো, যদি ডেল্টা থিটা খুব ছোট হয় তাহলে এগুলো সব নেগলেক্ট করা যাবে, আরো কেন ছোট বলো তো? হবে, আরো আরো ছোট ছোট হবে, হবে, কারণ এই ওয়ান। যে হুম, অর্ডারের ওয়ান। যে সেকেন্ড অর্ডার বা ফোর্থ অর্ডার যে টার্ম বা এত যে ডিগ্রিগুলো, এগুলো সব আরো ক্ষুদ্র হয়ে যায়। তার ফলে এগুলোকে যদি নেগলেক্ট করি, তখন কস ডেল্টা থিটা তার জায়গায় আমরা এরকম ওয়ান বসাতে পারি। এবার এইখানে যেহেতু ডেল্টা টি টেন্স টু জিরো, তাহলে কস ডেল্টা থিটার জায়গায় কত বসাতে পারি বলো? ওয়ান। 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 ভেরি গুড। তাহলে এটা হয়ে গেল আর প্লাস ডেল্টা আর, আর এইটা হয়ে গেল ওয়ান মাইনাস আচ্ছা আর আচ্ছা, বাই ডেল্টা ডেল্টা আর বাই টি। ডেল্টা কি হবে? এবার আর 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 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, এটা হয়ে গেল ডেল্টা আর বাই ডেল্টা টি। এবার জানো, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা আর বাই ডেল্টা টি হচ্ছে ডিআর বাই ডিটি। ডিটি। ডিআর বাই তার ফলে এই যে রেডিয়াল ভেলোসিটি, যেটাকে আমরা ভিআর বলে এসেছি, সেই ভিআর এর ফর্মুলা আমি একবারে বলে দিতেই পারতাম। আমি বলে দিতেই পারতাম যে রেডিয়াল ভেলোসিটির এটা ফর্মুলা হয়, সবাই মনে রেখে দিতে পারতে। কিন্তু এই জিনিসগুলো না খুব জরুরি, কনসেপ্ট তৈরি করতে গেলে, জানি না কতটা তৈরি করতে ওরকম কম সময়, কিন্তু তাও এই কম্পোনেন্টগুলো বুঝতে গেলে মনে রাখবে যে এইভাবে জিনিসগুলো এসছে। তাহলে ভিআর রেডিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে ডিআর ডিটি, মুখস্থ করতে পারবে। পরীক্ষাতে কিন্তু এই কিভাবে এসছে সেটা আসবে না, পরীক্ষাতে আসবে ভিআর কত, বা অনেক সময় এটাকে আমরা ডিআর ডিটিটাকে বলো আট আট ডট। ডট। আট আট ডট। ডট। তাহলে রেডিয়াল ভেলোসিটি হচ্ছে আট ডট, খুব আসে পরীক্ষায়, বা এগুলো দিয়ে পরীক্ষায় আসবে অঙ্ক। রেডিয়াল ভেলোসিটি কত? আট ডট। তাহলে একটা পোর্শন হচ্ছে এর আগের তিনটে ক্লাস নিয়ে, সেখান থেকে একটা কোশ্চেন আসবে পরিষ্কার। আমি কিন্তু ব্রেক ব্রেক করে সব বলে দিচ্ছি। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লেকচার যদি করে যাও, আমার যা অঙ্ক আছে সেগুলো যদি করে যাও, একটা কোশ্চেন করতে পারবে পরীক্ষায়, আমার গ্যারেন্টি। 4 5 6 এই যে লেকচারগুলো, সেখান থেকে একটা কোশ্চেন আসে বা আসার সম্ভাবনা আছে। কি বলছি? রেডিয়াল ভেলোসিটি এটা হলো। এবার ক্রস রেডিয়াল বা ট্রান্সভার্সাল, ওই যে ভেলোসিটিটা তাহলে বের করবো, ক্রস রেডিয়াল বা পারপেন্ডিকুলার কেন স্যার? একদম আর ট্রান্সভার্সাল ডিটি আছে, ডিটি। রেডিয়াস ভেক্টরের পারপেন্ডিকুলার হবে না? একদম। এই যে ভেলোসিটিটা বলছে, এটা কি, এটা বলছে এটাও একটা ভেলোসিটি অ্যালং কোন দিক বরাবর, তাহলে এইটা হচ্ছে রেডিয়াস ভেক্টর বরাবর ভেলোসিটি ছিল। রেডিয়াস ভেক্টর বরাবর ভেলোসিটি মানে রেডিয়াস ভেক্টর বরাবর ডিসপ্লেসমেন্ট বাই টাইম। টাইম তো আর রেডিয়াস ভেক্টর বরাবর হবে না, টাইম সবসময় একই। তাহলে ডিসপ্লেসমেন্টটা কোন বরাবর হবে, সেটার উপর ডিসপ্লেসমেন্ট রেডিয়াস বরাবর, রেডিয়াস ভেক্টর বরাবর। আর ক্রস রেডিয়াল হচ্ছে রেডিয়াস ভেক্টরের সঙ্গে এটা পারপেন্ডিকুলার। ক্রস ইউজ রেডিয়াল বা বরাবর। ট্রান্সভার্সাল হচ্ছে রেডিয়াস ভেক্টরের দিকে না, রেডিয়াস ভেক্টরের সঙ্গে যে 90 দিক করছে, যে 90 দিক করে আছে, তাহলে রেডিয়াস ভেক্টরের সঙ্গে 90 দিকে কি ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে বলো? তাহলে এই বরাবর পি থেকে কিউ এর পিএমটা। ডিরেক্ট না, তাহলে পি থেকে কিউ এর যে ডিসপ্লেসমেন্ট কোন বরাবর?
তাহলে ক্রস এম্পিয়ার। রেডিয়াল, একদম ক্রস রেডিয়াল, হ্যাঁ, এই যে ক্রস রেডিয়াল, সেই ক্রস রেডিয়াল ডিসপ্লেসমেন্ট বা সরি ক্রস রেডিয়াল ভেলোসিটি, ঠিক আছে, ইজ দ্য ভেলোসিটি, এইটা হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে, অফ এ পার্টিকেল, যে কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর, যেটা হচ্ছে রেডিয়াস ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি করে থাকবে সেই দিক বরাবর। মানে রেডিয়াস ভেক্টরের সঙ্গে যেমন ভেক্টরে পড়ো নি যে এই ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রিতে যেরকম, তো ওরকমই পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর। জিওমেট্রি পড়েছে যখন, তখন খুব একটা অসুবিধা হবে না। তাহলে যেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে রেডিয়াস ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রিতে থাকে সেটা, যেমন এই ক্ষেত্রে যদি আমি ভি থিটা, হ্যাঁ, এটাকে ভি থিটা ধরা হয়, যেমন আগেরটাকে ভি আর ধরলে এবার ভি থিটা, এগুলো চিহ্ন, ভি থিটা, হ্যাঁ, মানে স্যার ব্যাপার এটা অ্যাকচুয়ালি কি একটু বলতো, আরো বলুন, ওই ছবিতে অ্যাকচুয়ালি কি বলতো, আমি ছবিতে বলছি, দিয়ে ছবিটা একটু এখন বুঝান আমি না, বলছি, বুঝতে পারলাম না। এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলের দিক, হ্যাঁ, এটা অ্যাঙ্গেলের দিক, মানে অ্যাকচুয়ালি ক্রস রেডিয়াল মানে এই থিটার অ্যাঙ্গেলে বলছে, থিটা এই যে এই বরাবর, তার মানে এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, আর এই বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রস রেডিয়াল, ক্রস রেডিয়াল মানে থিটার দিকে, এটা থিটার দিকে হচ্ছে, এটা হচ্ছে আর এর দিকে, এইটা আর এর দিকে রেডিয়াসটা, আর এটা থিটার দিকে, বুঝতে পারছো, থিটাটা এইভাবে ঘোরে না, সেই জন্য থিটার দিকে বোঝাতে চাইছে, বা রেডিয়াস ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি মানে থিটার দিকটা, তাহলে ভি থিটা, এটাকে যদি বি দা ক্রস রেডিয়াল ভেলোসিটি যদি ধরে নিই আমরা, ঠিক আছে, তাহলে দেন ভি থিটা, এইটা হবে একই রকম ভাবে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ভেলোসিটি তো, আচ্ছা এইবার হবে এটা ডিসপ্লেসমেন্ট অ্যালং ওপি হবে না, এবার ওপির সঙ্গে 90 ডিগ্রিতে ডিসপ্লেসমেন্ট, বলো তাহলে ওপি বরাবর ডিসপ্লেসমেন্ট কত ছিল, পি থেকে কিউতে যেতে গেলে কি করতে হচ্ছিল, পি থেকে জিউতে যেতে গেলে এই বরাবর কতটা যেতে হচ্ছিল, পিএম, আর তার পি সঙ্গে থেকে 90 এম ডিগ্রিতে কত, অব্দি। এবার পিএম, পিএম এর সঙ্গে যে 90 ডিগ্রি তাই কতটা যেতে হবে, পি থেকে কিউতে যেতে গেলে এই বরাবর কতটা যেতে হবে, কিউ এম, কিউ এম এম থেকে কিউ। কিউ এম, একদম, তাহলে কিউ এম বাই কত হবে গো, ডেল্টা টি। ডেল্টা টি, ওইটা সেম থাকবে, খালি এইখানে হয়ে যাবে পিএম, এই বরাবর রেডিয়াস ভেক্টর বরাবর সরণ, এই যে পিএম, পি থেকে এম, আর এটা হবে হচ্ছে এইটা, এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এই জিনিস আর কিচ্ছু না, তাহলে কিউ এম বাই ডেল্টা টি। এবার কিউ এম এর মানটা বের করতে হবে, কিউ এম এর মানটা বের করতে হবে, কিউ এম এর মানটা কি দিয়ে বের করবো, সাইন থিটা দিয়ে বের করবো, যেরকম ভাবে আগের বার কস ডেল্টা থিটা দিয়ে বের করলাম, এবার সাইন ডেল্টা থিটা, বলো তো সাইন ডেল্টা থিটা কত হয় গো, সাইন ডেল্টা থিটা বলো না কত হয়, এই যে এখানে, আট উম, প্লাস ডেল্টা আর প্লাস এক্স ডেল আর মাইনাস এক্স সাইন ডেল থিটা। মাইনাস লম্ব, লম্ব এক্স মানে মাইনাস হচ্ছে এক্স কিউ কিউব এম বাই বাই টু ভূমি, ভূমি ফ্যাক্টোরিয়াল কত, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত, ও ও কিউ। কিউ, তাহলে কিউ এম কত হবে, ও কিউ, ও কিউ মানে ও কিউ আর প্লাস সাইন, ডেল্টা। ও কিউ আর সাইন প্লাস ডেল্টা, ডেল্টা। তাহলে এইটা হয়ে যাবে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, এটা হয়ে যাবে আর প্লাস ডেল্টা আর ইন্টু সাইন ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এইবার যেরকম ভাবে আমরা কস এক্স এর ফর্মুলা জানি না, সেরকম ভাবে সাইন এক্স এর ফর্মুলা আছে, কত আছে গো, মাইনাস না এক্স মাইনাস, এক্স মাইনাস এক্স কিউব, এক্স মাইনাস এক্স কিউ বাই এক্স কিউব ফ্যাক্টোরিয়াল বাই থ্রি টি ফ্যাক্টোরিয়াল প্লাস প্লাস এক্স টু পাওয়ার ফাইভ বাই ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল। ব্যাস, তার মানে যদি মাইনাস থিটা খুব ছোট হয় বা ডেল্টা থিটা খুব ছোট হয়, তাহলে সাইন ডেল্টা থিটার জায়গায় শুধু ডেল্টা থিটা, বাকিগুলো এক্স নেগলিজেবল, সাইন এক্স ইকুয়াল রিলেটিভ। টু এক্স, বাকিগুলো নেগলিজেবল, হ্যাঁ, তাহলে এখানে সাইন ডেল্টা থিটার জায়গায় পরের পেজে চলে যাচ্ছি, ইজ ইকুয়াল টু, তাহলে স্যার একটু আগে পেয়ে যাবে। আসছি, হয়ে গেছে। তাহলে বলো এখানে কি কি বসাবো, তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, আচ্ছা এখানে কত ছিল তাহলে, এখানে ছিল আর প্লাস ডেল্টা আর, আর প্লাস ডেল্টা আর হলো, আর এখানে সাইন ডেল্টা থিটার জায়গায় কত বসবে বলো, ডেল্টা ডেল্টা থিটা। ডেল্টা থিটা, ডেল্টা থিটা একদম, আর এটা হয়ে যাবে ডেল্টা টি, বাই ডেল টি। হয়ে গেছে, আচ্ছা এইবার এটাকে দুভাগে ভাগ করে দিই, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, আচ্ছা এখানে হয়ে গেল আর, এই যে আর তার সঙ্গে গুণ হলো ডেল্টা থিটা বাই ডেল্টা টি, আর প্লাস লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, এটা হয়ে গেল ডেল্টা আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি, ক্লিয়ার,
এবার কে বলতে পারে? হুম, এই জায়গাতে পরেরটা জিরো হয়ে যাবে। এখানে হচ্ছে আর বাইরে বেরিয়ে গেল, আর আর ডি ডেল্টা থিটা টি ডট টেন্স টু জিরো হলে এটা হয়ে যাবে ডি থিটা থিটা ডিটি। ডিটি। আচ্ছা, আর এইখানে দেখো, এখানে হবে ডেল্টা থিটা, ডেল্টা টি কত হবে বলো? ডি থিটা ডিটি। আর ডেল্টা আর যেটা আছে না, সেই ডেল্টা আর আস্তে আস্তে যত ডেল্টা টি জিরোর দিকে টেন্স করবে, তত ডেল্টা আর কার দিকে টেন্স করবে? যত, হ্যাঁ, মানে যত কিউ পি এর আর দিকে আর যাবে এর তত দিকে ডেল্টা আর কার দিকে যাবে? না, আর এর দিকে না, ডেল্টা আর জিরোর দিকে যাবে। জিরো জিরো জিরো। ডেল্টা আর জিরোর দিকে যাবে, ডেল্টা আর তত জিরোর দিকে যাবে, ডেল্টা আর তত জিরোর দিকে, ডেল্টার উপরে আছে বলে ডেল্টা আর জিরোর দিকে। তার ফলে এটা হয়ে যাবে আর ডি থিটা ডিটি, বা অনেকে এইভাবে লেখে, কিভাবে লেখে? আর ডি আর থিটা থিটা ডিটিকে ডট। আর থিটা আর ডট, থিটা ডট। আর থিটা ডট। তার ফলে ক্রস রেডিয়াল মনে থাকবে। তাহলে ওটা হচ্ছে রেডিয়াল, যেটা রেডিয়াস ভেক্টরের অ্যালং বা একটি রেডিয়াস ভেক্টরের দিকে, আর এটা হচ্ছে রেডিয়াস ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি, বা অনেক সময় থিটার দিকে বলা হয়। তাহলে ক্রস রেডিয়াল ভেলোসিটি সেটা হচ্ছে আর থিটা ডট। আর রেডিয়াল ভেলোসিটি কত? আর ডট, আর ডট, আট এই যে ডট। দেখো আর ডট বেশি হচ্ছে, এই ফর্মুলাটা বেশি চলে। আর ডট, এটা হচ্ছে আর ডট, আর এটা হচ্ছে আর থিটা ডট। মনে রাখতে পারবে? একই রকম ভাবে যেভাবে ভেলোসিটি বের করলাম সেইভাবে অ্যাক্সেলারেশন বের করা যায়, তবে আমি অত ডিটেলসে এখন করাতে চাইছি না, আগের বার ডিটেলসে করিয়েছিলাম, সময় নষ্ট। আমি খালি ফর্মুলাগুলো বলে দিচ্ছি, চলবে? একই রকম ভাবে মানে আচ্ছা অ্যাক্সেলারেশন বের একটা করতে গেলে স্যার তখন কি করতে জিজ্ঞেস হবে? করবো? ফর্মুলাটাই বলে দেন স্যার। হ্যাঁ, শুধু ফর্মুলাটাই বলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, ফর্মুলাটাই বলে দিন। আচ্ছা বলো। বলছি, ওই যে এর আগের ছবিটা বার করবো। হুম, অ্যাকচুয়ালি এটা এই যে ক্রস রেডিয়ালটা পি বিন্দুতে যে পার্পেন্ডিকুলার আঁকলে যেটা হবে সেই দিক বরাবরই তো ডিরেকশনটা দেখাচ্ছে। একদম এই বরাবর, বুঝলে? ঠিক আছে। হুম। ঠিক আছে, এই দিক বরাবর ব্যাপারটা একই, ওই জন্য এইটাই পারপেন্ডিকুলার। হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, কিউএম বরাবরও যা আর ওই একই, হ্যাঁ বরাবরটা দিক একই, একই, কারণ একদম একদম দিকটা একই বলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তার সঙ্গে কোনো একটা কারোর দিক মানে তার সঙ্গে প্যারালাল করলে একই দিক। ওকে। আচ্ছা, তাহলে একই রকম ভাবে আমরা দুটো ফর্মুলা আরো লিখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন। পরীক্ষায় আসে খুব, হ্যাঁ, রেডিয়াল অ্যাক্সেলারেশন মনে রাখবে, ওই একই রকম ভাবে রেডিয়াস ভেক্টর বরাবর যে অ্যাক্সেলারেশন। ঠিক আছে। আচ্ছা, রেডিয়াল অ্যাক্সেলারেশন সেটাকে আমরা এফ আর বলছি, এফ আর। তার ফর্মুলা হচ্ছে আর ডবল ডট আর ডবল মাইনাস ডট। আর থিটা ডটের স্কোয়ার। মনে রাখতে পারবে? আর ডবল ডট মাইনাস আর থিটা ডটের স্কোয়ার। আর ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন ওয়ান বাই আর ডিডিটি অফ আর স্কয়ার ডিটি। এফ থিটা। এইটা একটু কিন্তু জটিল আছে, কিন্তু এটা এটা খুব আসে, মানে বেশি হচ্ছে অ্যাক্সেলারেশন আসে। তাহলে 1/r ডিডিটি অফ ডি বাই ডিটি আর আর স্কয়ার থিটা স্কোয়ার ডট। থিটা স্কোয়ার ডট। ডিটিটা দিতে। আচ্ছা, এইবার জানো কেউ অ্যাঙ্গুলার ভেলোসিটি? আমি এর আগে বলেছিলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি, মনে পড়ছে কিনা আমি জানি না কজনের। অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা দিয়ে লিখি, ওটা হচ্ছে থিটা ডট। তার ফলে এটা এই জায়গাতে 1/r, আমার কথাটা শুনে নাও সবাই, ডিডিটি আর স্কোয়ার ওমেগা। যদি এবার ওমেগা কনস্ট্যান্ট হয়, অনেক সময় ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, আমি এখানে বলছি না কিছু, তখন ওমেগাটা ডিডিটির বাইরে বেরিয়ে করা যায়, বা এরকম অনেক অঙ্ক আসে, এই অঙ্কগুলো খুব আসে। তাহলে ক্রস রেডিয়াল, রেডিয়াল, ক্রস রেডিয়াল, আর এখানে আরেকটা, এই চারটে জিনিস খুব আসে। রেডিয়াল ভেলোসিটি আর ডট মনে থাকবে, ক্রস রেডিয়াল ভেলোসিটি আর ইন্টু থিটা ডট মনে থাকবে, রেডিয়াল অ্যাক্সেলারেশন আর ডবল ডট মাইনাস আর থিটা ডটের স্কোয়ার, আর ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1/r ইন্টু ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। পরবর্তীকালে থিটা ডটকে আমরা ওমেগা বলি। ওমেগা মানে হচ্ছে আর কিছুই না, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই যে ফর্মুলাগুলো দিলাম, এই ফর্মুলাগুলো দিয়ে আমাদের কিছু অঙ্ক করতে হবে। শুরু করি তাহলে। 1 নম্বর, কত নম্বর অঙ্ক করিয়েছিলাম এর আগে? লাস্ট কতগুলো অঙ্ক করিয়েছিলাম? 22, হুম, লাস্ট 22 বাইশ। 22 22। তাহলে 23 থেকে করি, তাহলে ওই যে হ্যাঁ, সুবিধা হবে। বলতে বলছিলে স্যার 100টা অঙ্ক বলবেন, করাচ্ছেন না। দেখো, আমি একটা একটা করে করাচ্ছি আর বলছো স্যার করাচ্ছেন না, 100টা দেবেন। কোথায় দেবো? এই তো করাচ্ছি, এই তো দেবো। আর কোথায় তোমাকে আলাদাভাবে দেবো, তাই না? আচ্ছা, তাহলে ইফ, পারবে, সব পারবে। এখান থেকে কিন্তু একটা আসে, আমি বলে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু একদম মেপে মেপে পড়াচ্ছি, কারণ এখন হচ্ছে সময় খুব কম। এখন তোমাদেরকে খুব বেশি ডিনামিক্সের জ্ঞান দিয়ে লাভ নেই, যতটা দিচ্ছি নিয়ে নাও এবং মেপে মেপে, যাতে করে এই জায়গা থেকে অঙ্ক করতে পারো।
ইফ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, if the angular velocity, okay, of a point, যে কোনো একটা পয়েন্ট, if the angular velocity of a point, ঠিক আছে, মুভিং ইন এ প্লেন কার্ভ, মানে কার্ভ বরাবর, যে কার্ভটা একটা প্লেনে আছে, মানে 2D কার্ভ, সোজা কথা, বি কনস্ট্যান্ট। বলো অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, বললাম না একটু আগেই বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাটাকে কি নিয়ে নিবে, থিটা ডট থিটা ডট, বা ওমেগাটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নিয়ে নিবে। এগুলো খুব আসে, মানে খুবই আসে এই ধরনের অঙ্ক পরীক্ষায়। অ্যাবাউট, অনেকে কিন্তু যারা জানে না তারা পারবে না। এ ফিক্সড অরিজিন, ফিক্সড অরিজিন মানে হচ্ছে ওই অরিজিন বলো, পোল বলো, যাই বলো, এইটা হচ্ছে আমাদের অরিজিন। ছবি অনুসারে মনে ও পয়েন্ট, একদম ও পয়েন্টটাকে আমরা অরিজিন বলি, অনেক সময় পোল বলি, পোলারের ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট বলি, সেন্টার বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম থাকে। মোট কথা এটাই হচ্ছে আমাদের ফিক্সড অরিজিন। তাহলে শো দ্যাট, দেখাও যে, আমি এখানে শো দ্যাট বলছি কিন্তু এমসিকিউতে 4টে অপশন থাকবে। ইটস ট্রান্সভার্স অ্যাক্সেলারেশন, ট্রান্সভার্স মানে রেডিয়াল না ক্রস রেডিয়াল, ক্রস রেডিয়াল। ক্রস রেডিয়ালটাকে ট্রান্সভার্স বলা হয়, একদম ট্রান্সভার্স বা ট্রান্সভার্সাল এরকম, হ্যাঁ। তার ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, এই যে ফর্মুলা রেডি, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন বা ট্রান্সভার্স অ্যাক্সেলারেশন ভ্যারি করছে। পরীক্ষাতে কিন্তু 4টে অপশন দেবে, আমি এখানে বলছি শো দ্যাট, কিন্তু পরীক্ষাতে বলবে ভ্যারি করবে অ্যাজ ইটস। এবার এই জায়গাতে অপশন দিয়ে দিবে, আর কি বলেছে, অ্যাজ ইটস রেডিয়াল ভেলোসিটি, তার রেডিয়াল ভেলোসিটি যা হবে তার সঙ্গে বলছে এটা ভ্যারি করবে। যারা ডিনামিক্স খুব ভয় পেতে, দেখো কি হচ্ছে, একদম সহজ। সবার আগে বলো অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, সুন্দরভাবে লিখে নিই তাহলে সুবিধা হবে আমাদের। ডি থিটা ডিটি থিটা ডট বা ডি থিটা ডিটি, এটা হচ্ছে থিটা ডট কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এটা সবার আগে কনস্ট্যান্ট। ওকে, এবার ট্রান্সভার্স অ্যাক্সেলারেশন মানে ট্রান্সভার্স, হ্যাঁ, 1/r ডিভাইডেড r স্কয়ার থিটা ডট। একদম ভেরি গুড। বাহ, এত মুখস্থ হয়ে গেল তাড়াতাড়ি কি করে, না দেখে দেখে মুখস্থ ছিল আগের থেকে? স্যার মুখস্থ আছে। বাস, তাই খুব কমন জিনিস, এটা মুখস্থ থাকার কথা। আচ্ছা, ওকে, আর স্কোয়ার থিটা ডট, এবার থিটা ডটের জায়গায় ওমেগা, ওমেগা কনস্ট্যান্ট, বা ওমেগা না লিখলেও চলে। যখনই ওমেগা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তাহলে ওমেগা যখনই বাইরে বেরিয়ে গেল, তাহলে বলো ভেতরে কত পড়ে থাকলো গো, বলো। 2r ডিভাইডেড ডিডিটি অফ আর স্কোয়ার, আর স্কোয়ারের ডেরিভেটিভ করবো, 2r ডিআর 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 ডিটি, এই আর আর এই আর কেটে দাও, বুঝতে পারা গেছে, আর আর কেটে গেল, আর 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 কাটছি না আমি, বুঝতে অসুবিধা হবে বলো, তাহলে 2 ওমেগা ডিআর ডিটি, ডিআর ডিটি মানে আর ডট, তাহলে এফ থিটা, এটা ভ্যারি করছে, এটা তো কনস্ট্যান্ট, কার সাথে, আর ডটের আর ডট, আর ডট মানে হচ্ছে রেডিয়াল। রিয়েল ভেলোসিটি। রেডিয়াল ভেলোসিটি ভিআর, তাহলে আর ডটের সঙ্গে ভি থিটাটা ভ্যারি করছে, ব্যাস এই হয়ে গেল, আর কিছু নেই অঙ্কের মধ্যে। নাম্বার 24, এবার এইগুলো এক এক সময় এক এক রকম দেবে। দেখি পরের অঙ্কটাতে কি দিচ্ছে। পরের অঙ্কটা বলছে দ্য রেডিয়াল অ্যান্ড দ্য ট্রান্সভার্সাল ভেলোসিটি। দেখো 4টে ফর্মুলা, সোজা কথা ভাই, এই 4টে ফর্মুলা দিয়ে আমাদের কাজ, এখানে 3টে আর এই পেজে একটা, এই 4টে ফর্মুলা দিয়ে অঙ্ক আসবে। কি আসবে তোমাকে পড়তে হবে, ভালো করে পড়ে নিতে হবে, যেটা বলবে সেটাকে তোমাকে আবার সুন্দরভাবে ফর্মুলা দিয়ে এর সাথে কম্পেয়ার টম্পেয়ার করে করতে হবে। যেমন পরের অঙ্কটা দেখো, দ্য রেডিয়াল, ঠিক আছে, দ্য রেডিয়াল অ্যান্ড ট্রান্সভার্সাল, ট্রান্সভার্সাল মানে ক্রস, ক্রস রেডিয়াল, হ্যাঁ ওটাকে ট্রান্সভার্সাল বলে, the radial and transversal velocity, the radial and transversal velocity of a particle, যে কোনো একটা পার্টিকেলের রেডিয়াল আর ট্রান্সভার্সাল ভেলোসিটি। আজকে আমার 500 জন হয়ে গেছে, কোনোদিন হয়নি, মানে 500 জন হওয়ার পিছনে তো আজকে ওই খবর সব, তো ক্লাস তো করছে এখন দেখো, 250 জন 200 জন ক্লাস করছে, সব খবর শুনতেছে স্যার কি বলবে। আচ্ছা, হ্যাঁ স্যার, ট্রান্সভার্সাল, হ্যাঁ, সেজন্য অনলাইন হয়ে গেছি। মাঝে মধ্যে মনে হচ্ছে আমি নিজে, লাইভ হ্যাঁ দেখিনি নেতা হয়ে স্যার, গেলাম, আমি বুঝতে পারি না, আমি পলিটিক্যাল বুঝতে পার্টি যেরকম পারছিলাম থাকে না না। দেখবে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, নরেন্দ্র মোদী, স্যার ওদের সভাতে দেখবে ভিড় করছে, ওরকম ভিড় করছে। এই ফার্স্টটা বি কি মানে ফিল আপ হয়ে গেল নাকি? আমি বলতে পারিনি এখন। ওদের ভিড় ভিড় শুরু হয়ে গেছিল, আমার ভিড় বন্ধ, স্যার বললাম যে আর জয়েন হবে না। হতে পারছিলাম না, আমি তো হ্যাঁ আমি জয়েন জানি, হতে আমি জানি, পারছিলাম না আমি স্যার, জানি, আমি জানি, করছিলাম। আমি পাঁচশো পেয়ে আমি যেতে বুঝতে পারছিলাম পেরেছি, না। আমি বুঝতে পেরেছি, আমি জানি যে 500 জন হয়ে গেলে, আমার তো 500 জনের সাবস্ক্রিপশন নেওয়া আছে না, যদিও হয় না, নর্মালি তো হয় না, আজকে সবাই চলে এসেছে, স্যার পরীক্ষা কি হবে,
ওই জন্যই মানে সবাই কৌতূহল। স্যার বলার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম যে ক্লাস শুরু করবো, ফাঁকা ব্যাস। আমি শো দ্যাট ক্লাস কেউ করবে বললাম না। আচ্ছা, শো দ্যাট দ্য ইকুয়েশন, ঠিক আছে। দেখো ওদের তো অলরেডি হয়ে গেছে, তো ওরা ওরা জাস্ট একটু স্যার কি বলছে একটু শুনতে হ্যাঁ আসবে স্যার, সবাই। অনেকবার ট্রাই করে করে লাস্টে হয়েছি, হুম জয়েন হুম করতে পারছিলাম না। আমাকে অনেকে মেসেজ করেছে, আমি দেখেছি ফোন আসছিল, তখন আমি কেটেও দিচ্ছিলাম যে আমি জানি, বুঝতে পেরেছি ব্যাপারটা। আচ্ছা, শো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল। পার্টিকেলের পাথ মনে আছে? এর আগেবার বলেছিলাম যে ডিএক্স ডিটি আর ডিওয়াই ডিটি দিয়ে যদি থাকে, তাহলে ডিএক্স ডিটি আর ডিওয়াই ডিটির মধ্যে থেকে টিটাকে এলিমিনেট করতে হয়। এবার ডিএক্স ডিটি আর ডিওয়াই ডিটি নেই, এবার আমাদের ডি আর ডিটি আর ডি থিটা ডিটি, তার মানে এবার কি করতে হবে, আর আর থিটার মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে, ব্যাস একই জিনিস। তাহলে যাই হোক, আমরা দেখি আগে পার্ট ইজ। আচ্ছা, এবার এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দেবে, এবং পরীক্ষায় কিন্তু এমসিকিউ দেবে, তারপরে চারটে অপশন, জানি না কতটা মুখস্থ করতে পারবে, আমি শো দ্যাট দেখাচ্ছি, কিন্তু পরীক্ষাতে কিন্তু এগুলো দেবে। এবার কি করে করতে হবে, সময় কিন্তু একটু লাগবে। হ্যাঁ, এই যে এটা ল্যামডা বাই থিটা ইজ ইকুয়াল টু মিউ বাই টু আর স্কোয়ার প্লাস সি আছে। ল্যামডা আর মিউটা কিছু না, কনস্ট্যান্ট, মেন হচ্ছে আর আর থিটা, সিটাও কনস্ট্যান্ট। তো দেখো এই ধরনের অঙ্ক কি করে করতে হয় সবাই শিখে নাও, এবং এই ধরনের অঙ্ক অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই। সবার আগে বলো কি দেওয়া আছে, কোশ্চিন পড়তে হবে ভালো করে, 2 মিনিট সময় নষ্ট করো, কোশ্চিন পড়ো, দেখো সুবিধা হবে। রেডিয়াল ভেলোসিটি কত, ফর্মুলা? রেডিয়াল পাস করো। আচ্ছা, ডট। 8 ডট। বি আট আর ডট। আর আট ডট, ডটের ল্যাম্বা আর আচ্ছা, আর ডট দেওয়া আছে, ল্যামডা আর স্কোয়ার। ওকে, ভি থিটা ক্রস রেডিয়াল ভেলোসিটি, বলো আর ইন্টু থিটা ডট, নাকি ফর্মুলা মুখস্থ আছে তো? কারেন্ট। আর হ্যাঁ থিটা। আচ্ছা, মিউ থিটা স্কোয়ার। এইবার ভালো করে বুঝতে হবে বিষয়টা। এবার আমাদের যে করি হোক, আমাদের ডিটিটাকে এলিমিনেট করতে হবে, মানে আর ডট মানে ডি আর ডিটি, থিটা ডট মানে ডি থিটা ডিটি। তাহলে এইটাকে যদি এলিমিনেট করতে হয়, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ভিআর বাই ভি থিটা মানে ভাগ করে দেবো। এটা কিন্তু কাজ, আমাদের টি কে এলিমিনেট করতে হবে, তাহলে পাথ পাবো। এই যে পাথটা পেতে গেলে টি কে এলিমিনেট করতে হবে, দেখবে এক্স আর ওয়াই এর ক্ষেত্রে আমরা একটা অঙ্ক করেছি এরকম। তো যাই হোক, আমরা যদি এখানে ভিআর বাই ভি থিটা নিই, তাহলে ভিআর কত গো, আর ডট, আর ভি থিটা হচ্ছে আর থিটা থিটা ডট। ডট। বলো আর ডটের ফর্মুলা কত, ল্যামডা, ল্যামডা ল্যামডা আর স্কোয়ার। আর এইটা আর হচ্ছে আর থিটা হচ্ছে মিউ থিটা স্কয়ার। মিউ থিটা স্কোয়ার। তাহলে সেখান থেকে মিউ ইন্টু থিটা স্কোয়ার আর ডট, এই যে এটার সাথে এটা গুণ করো। হ্যাঁ, মিউ ইন্টু থিটা স্কোয়ার আর ডট, আর এখানে হচ্ছে বলো ল্যামডা আর কিউব নাকি থিটা ডট। এবার জানো ছোটবেলা থেকে শিখে এসছো, ইন্টিগ্রেশন করছি ডি আর ডিটি, দেখো ছোটবেলার জিনিস, ডি থিটা ডিটি, বলো ডিটি ডিটি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মিউ থিটা স্কোয়ার ডিআর, আর ল্যামডা আর কিউব ডি থিটা। এবার বলো যেখানে ডিআর আছে সেখানে আর নিয়ে আসি, আর যেখানে ডি থিটা আছে সেখানে থিটা নিয়ে আসি, তারপরে কত হবে গো ওখানে, নিচে ডিআর চলে যাবে। বাই আর কিউব। আর এখানে সব কনস্ট্যান্ট ফাংশন একদিকে নিয়ে আসো, বলো কত হচ্ছে, কনস্ট্যান্ট ল্যামডা বাই মিউ, এখানে কত হচ্ছে গো তাহলে, ডি থিটা বাই থিটা স্কোয়ার। এটা স্কেল। আচ্ছা, এবার এটাকে ইন্টিগ্রেশন করো। আচ্ছা, ইন্টিগ্রেশন করলে প্লাস সি, ঠিক আছে, প্লাস সি, প্লাস সি ড্যাশ করছি, পরবর্তীকালে এটাকে নিয়ে আসতে গেলে সি পড়ে, প্লাস সি ড্যাশ বা সি ওয়ান। চলো বলো দেখি এবার, এখানে 1/r কিউব কত হবে গো, মাইনাস, -1/2 আর স্কয়ার নিচের দিকে। বাহ ভেরি গুড, ইন্টিগ্রেশন করছি, ডেরিভেটিভ না কিন্তু। আর হ্যাঁ এখানে স্যার ঠিক ল্যামডা আছে। বাই মিউ, আর এখানে হচ্ছে -1/, -1/θ। থিটা। থিটা, ভেরি গুড, প্লাস সি। -1/θ। আচ্ছা, তাহলে এখান থেকে এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এই ফর্মে আনতে হবে সোজা কথা। এবার এখান থেকে ক্যালকুলেশন করতে গেলে দেখো এখানে মাইনাস মাইনাস কেটে দিই, তাহলে ল্যামডা বাই থিটা, মিউটাকে এইদিকে নিয়ে চলে যাই, মিউ বাই টু আর স্কোয়ার, এখানে খুব সম্ভবত হচ্ছে মাইনাস, এইটা নিয়ে চলে গেলে কত হবে গো, মাইনাস 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 প্লাস হয়ে যাবে নাকি গো, ঠিক আছে এটা। স্যার কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মাইনাস থেকে নিয়ে এদিকে নিয়েছিলাম আনতে যে হবে, ফট করে হ্যাঁ। কেটে গেছে। এটা ঠিক আছে, এটা এদিকে মাইনাস হ্যাঁ নিয়ে স্যার গেলাম, এটা ঠিক মাইনাস আছে, মাইনাস কেটে কনস্ট্যান্ট একটু এদিক ওদিক করলে চলে আসবে এটাই। না না, ঠিক এটা হয়ে এটা গেছে আর স্যার। নিতে হবে, এটাই তো, তাহলে ঠিক সি করে ড্যাশটা নিন। তো এটাই তো চলে আসছে নাকি, ঠিক আছে স্যার, হ্যাঁ। হ্যাঁ, ঠিকই আছে। ঠিক আছে কিনা, আর সিটাকে তো এইদিকে নিয়ে চলে গেলে মাইনাস সি সি, তাহলে ড্যাশ এদিকে ঠিক, মিউ হবে। তাই ঠিক সি আছে। ও ড্যাশ সি মিউ ড্যাশ হবে, মিউ হবে, এটা একটা সি। মিউ হবে, মিউ হবে, মিউ হবে, হবে। এটা মিউ এই জন্য হবে, বললাম মিউ স্যার হবে। থিটাটা একটু অ্যাডজাস্ট করলে। হ্যাঁ, মানে সি ড্যাশ মিউ হবে, তাহলে সি ড্যাশ মিউ মানে সি করে দিলাম এটা। সি করে দিলাম, পারফেক্ট, বাস চলে আসলো। তাহলে এটা কি করে করলাম না করলাম, খুবই সহজ, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, এবং এই অঙ্কগুলো পরীক্ষাতে খুব দেয়, ঠিক আছে, বোঝা গেছে কি বোঝা যায়নি?
আচ্ছা, একটা জিনিস একটু ছোট্ট করে বলে দিই, হ্যাঁ। দেখো, ধরো উম, এই অঙ্কটার ক্ষেত্রেই, হ্যাঁ, ধরো বলো ফাইন্ড, এই অঙ্কটার ক্ষেত্রেই ধরো বলো ফাইন্ড দ্য রেডিয়াল, এটাও পরীক্ষাতে অনেক সময় দেয়, ফাইন্ড তো দেবে না, অপশন দিয়ে দিবে, অ্যান্ড ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন। ধরো বলে দিল রেডিয়াল আর ক্রস রেডিয়াস, রেডিয়াল অ্যাক্সেলারেশন বের করতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে রেডিয়াল অ্যাক্সেলারেশনে হচ্ছে এফ আর, কে বলতে পারে? আর ডবল ডট মাইনাস আর থিটা ডটের স্কোয়ার। আচ্ছা, আর ডট কত গো? আর ডট এই যে দিয়ে দিয়েছে কোশ্চিনে, ল্যামডা, ল্যামডা আর ল্যামডা আর স্কোয়ার। স্কোয়ার। তাহলে আর ডবল ডট মানে যে কোনো টাইপের কোশ্চিন আসতে পারে, কি আসবে বলা খুব মুশকিল, সব রকম ভাবে আমাদের প্রস্তুতি নিয়ে আসবে। আর ডবল ডট করো, টু ল্যামডা আর ইন্টু আর ডট। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে অনেকের, না? এটা কি অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে? মানে ডবল ডট মানে টি এর রেসপেক্টে, তাহলে এখানে টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ এই করি, আর ডট গুলো না লিখে স্যার ডি আর ডিটা লিখলে ভালো হয়, মানে এটা কেমন যেন মনে হচ্ছে। ওই আর ডটটা কি ডেরিভেটিভ? মানে হ্যাঁ, এই যে ডি আর ডিটি, এরম, ডি আর ডিটেক্ট ওই জন্য বুঝতে এই যে আর ডট মানে হচ্ছে এই যে আর ডট মানে ডি আর ডিটি, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে সুবিধা হয়। মানে আমরা আর ডট দিয়ে বেশি করতে অভ্যস্ত, তো পরীক্ষাতে দেখবে আর ডটই থাকে। আর ডট দিয়ে যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবে তত ভালো। আর ডট মানে ডি আর ডিটি, তাহলে আর ডট যদি ডি আর ডিটি হয়, তাহলে এই ডবল ডেরিভেটিভ করছি, তাহলে আর ডবল ডট, আর এখানে হচ্ছে টু আর ল্যামডা, কিন্তু আর এর আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ কত হবে বলো? আর ডট হবে আর ডি আর ডিটি মানে আর ডট, আর ডট মানে আর এর ডেরিভেটিভ আর ডট, আর ডটের আরেকবার ডেরিভেটিভ আর ডবল ডট মানে টি এর রেসপেক্টে, তাহলে আর ডবল ডট বেরিয়ে গেল। আর ডবল ডট তাহলে কত হলো বলো? টু ল্যামডা আর ইন্টু আর ডট, আবার আর ডটের মান বলো, আরেকবার বলো, ইরাম। ল্যামডা আর স্কোয়ার ওটা হবে। আর ডটের মান হচ্ছে ল্যামডা আর স্কোয়ার, তাহলে আলটিমেটলি কত দাঁড়ালো এখানে? টু ল্যামডা স্কোয়ার আর ল্যামডা কিউব। স্কয়ার আর কিউব। ল্যামডা স্কোয়ার আর টু কিউব, ল্যামডা চলো, টু ল্যামডা স্কোয়ার আর কিউব হলো, মাইনাস এখনো হয়নি, আর থিটা ডটের স্কোয়ার, আর থিটা ডট বলো এখান থেকে, থিটা ডট, এই যে থিটা ডট, এখান থেকে থিটা ডটটা বের করো, থিটা ডট শুধু, আর থিটা ডট না কিন্তু, অনলি থিটা ডট, অনলি থিটা মিউ ডট থিটা বলো। স্কোয়ার বাই আর। মিউ মিউ থিটা স্কোয়ার বাই থিটা আর স্কোয়ার বাই আর, এটা থিটা ডট তার হোল স্কোয়ার, ঠিক করেছি কি? স্কোয়ার বলছে। হুম। তাহলে টু ল্যামডা স্কোয়ার আর কিউব মাইনাস এখান থেকে খুব সম্ভবত একটা করে আর কেটে যাবে, নিচে একটা আর হবে নাকি, তাহলে এখান থেকে হবে হচ্ছে মিউ স্কোয়ার থিটা টু দি পাওয়ার ফোর বাই আর। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের রেডিয়াল অ্যাক্সেলারেশন। ক্রস রেডিয়াল যদি বলি, এফ থিটা বলো, ওয়ান বাই আর, 1/r d/dt ডিডিটি আর স্কোয়ার থিটা ডট। একদম ডিডিটি আর স্কোয়ার থিটা ডট। ওকে, আচ্ছা, থিটা ডট তার মানটা বলো, এই যে একটু আগে বের করেছিলাম। মিউ থিটা স্কোয়ার বাই আর। তাহলে আর স্কোয়ার থিটা ডট, তাহলে এখানে একটা আর রাখলাম, আর এখানে আর থিটা ডটের জায়গায় মিউ থিটা স্কোয়ার, চলবে? আচ্ছা, এবার একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে মিউ তো বেরিয়ে গেল কনস্ট্যান্ট বলে, কিন্তু ডিডিটি অফ এখানে দুটোই হচ্ছে টি এর উপর ডিপেন্ড করে, আরও ডিপেন্ড করে, থিটা স্কোয়ারও ডিপেন্ড করে, তার ফলে কি হবে বলো? প্রথমে আর কে কনস্ট্যান্ট রাখবো, তাহলে থিটা স্কোয়ারের ডেরিভেটিভ বাই বলো, পার্সেন্ট। টু থিটা, থিটা স্কোয়ারের টু ডেরিভেটিভ কত হবে থিটা বলো? থিটা ডট। টু থিটা ইন্টু থিটা ডট। এটা কি টু সবাই বুঝতে থিটা পারছো না থিটা অসুবিধা ডট। হচ্ছে? থিটা স্কোয়ার এমনি ডেরিভেটিভ, ডট দিলে অসুবিধা হচ্ছে কারণ ভেক্টর টেক্টরে ডট পড়োনি, ভেক্টরের ডেরিভেটিভ পড়োনি না তোমরা যারা 9 10-এ। আর মানে থিটা স্কোয়ার মানে হচ্ছে তার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে প্রথমে টু থিটা আর তারপর ডি থি ডিটি, এটা মানে হচ্ছে টু থিটা ইন্টু থিটা ডট, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। ওকে, তাহলে এটা বলো কত হচ্ছে থিটা ডট, আর প্লাস এবার থিটা স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে আর এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে ডি আর ডিটি, ডি আর ডিটি মানে আর 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 ডট। ডট এবার স্কোয়ার যার আর যেটা আর মান জানো, ডট। যার যেটা মান জানো লিখতে থাকো, যার যা মান জানো লিখো। মিউ বাই আর বলো, এখানে হচ্ছে টু আর থিটা, আর থিটা ডটের মান বলো, চলবে? মিউ থিটা স্কোয়ার বাই তাহলে আর আর কেটে গেল এখান থেকে একটা করে, আর এখানে থিটা স্কোয়ার আর ডটের মান বলো, এবার ক্যালকুলেশন করে বলো আর কত হচ্ছে। স্কয়ার। আর আর কেটে গেল এখান থেকে, ক্যালকুলেশন করে তাহলে কত হবে বলো এখান থেকে? একটা করে আর আর কেটে গেল,
হ্যাঁ, তাহলে এখান থেকে দাঁড়াবে হচ্ছে, কত দাঁড়াবে গো, মিউ স্কোয়ার, টু মিউ স্কোয়ার, বলো, টু টু মিউ মিউ স্কোয়ার স্কোয়ার থিটা স্কোয়ার স্কোয়ার থিটা কিউব থিটা বাই কিউব আর। বাই আর, থিটা কিউব হবে। হ্যাঁ স্যার। থিটা কিউব বাই আর, ভেরি গুড। আর প্লাস প্লাস আর আর কেটে মিউ গেল, ল্যামডা একটা করে আর কেটে যাবে তাহলে, মিউ ল্যামডা ল্যামডা মিউ আর, মিউ ল্যামডা থিটা স্কোয়ার আর। থিটা স্কোয়ার। বাস এইটা হচ্ছে। তো এগুলো পরীক্ষাতে আসতেই পারে, মানে না আসার কিছু নেই। এই ফর্মুলা দিয়ে বলে দিবে যে এটা এটা বলে দিয়েছে, সেখান থেকে বলবে যে রেডিয়াল অ্যাক্সেলারেশন আর ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন বের করো, বলে দিবে রেডিয়াল ভেলোসিটি আর ক্রস রেডিয়াল ভেলোসিটি, সেখান থেকে পাতও বের করতে দিতে পারে, এই যে পাত বের করে দিলাম, পাতও বের করতে দিতে পারে ইভেন। আবার দেখবে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটের ক্ষেত্রে এই অঙ্কগুলো করেছি আমরা, দেখবে আবার এটাও যে কোনো কিছু বের করতে দিতে পারে। পাথ মানে স্যার বেসিক্যালি কি বের করতে হয়? পাথ মানে হচ্ছে টি কে এলিমিনেট করতে হবে, আর আর থিটার মধ্যে একটা সম্পর্ক, মানে একটা কার্ভ বের করতে হবে। একটা কার্ভ হচ্ছে কি বলো, যে কোনো কনসেন্ট্রিক। একটা কার্ভ, তো একটা কার্ভ দিলাম এল বাই আর ইকুয়াল টু ওয়ান প্লাস ই কস থিটা, এটা কার্ভ, তো কি কার্ভ এটা বলো, কি গো, পরীক্ষা পিছিয়ে গেছে বলে কি বলবো, কনিক। এটা সবকিছুই হতে পারে। এটা একটা কনিক, ইলিশ। যে কোনো কিছু হতে পারে, কিন্তু বলবো কি এটা কনিকের একটা কনিক, কনিকের এটা পোলার ইকুয়েশন অফ এ কনিক। তো এই কনিকের ইকুয়েশনটা কাদের মধ্যে সম্পর্ক, আর আর থিটার মধ্যে। যেমন আমি যদি বলি কার্টেশিয়ানের ক্ষেত্রে কোনো কার্ভের ইকুয়েশন, তাহলে কাদের মধ্যে সম্পর্ক হয়, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক হয় কি না। তো এক্স ওয়াই। তো ওরকমই আর আর থিটার মধ্যে সম্পর্ক, পোলারের ক্ষেত্রে আর আর থিটার মধ্যে সম্পর্ক, আর কার্টেশিয়ানের ক্ষেত্রে আর আর, সরি, পোলারের ক্ষেত্রে হচ্ছে আর আর থিটার মধ্যে, কার্টেশিয়ানের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। ওকে, আচ্ছা তাহলে কত, 2 নম্বর পেজ। 2 নম্বর পেজ হয়েছে না হয়নি? আচ্ছা, কত নম্বর অঙ্ক হলো, 24, 25, নাম্বার 25 এবার, এক্সারসাইজ 25। এ বডি, হ্যাঁ, বডি মানে পার্টিকেলের মতোই, রোটেটস, একটা বডি বলছে রোটেট করছে উইথ ইউনিফর্ম অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি না, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন সেটা ইউনিফর্ম, হ্যাঁ, মানে ইউনিফর্ম মানে এর আগেই বলেছি ইউনিফর্ম কথা অর্থ কি আমাদের এখানে ডিনামিক্সের ভাষায়, যা কেউ বলতে পারছে না কেন গো, ওই ইউনিফর্মের অর্থ অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। কোন অ্যাক্সেলারেশন, টাইমের সাপেক্ষে অ্যাঙ্গুলার এক্সপ্রেস। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। বলো ইফ ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে, ইফ ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগাটা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়, when the body has turned, হ্যাঁ, when the body, when the body has turned through an angle theta, when the body, when the body, মাইক অন করো না, has turned, ঠিক আছে, through an angle theta, through an angle theta, from rest, from rest, ঠিক আছে, so that, পরীক্ষাতে so that আসবে না, পরীক্ষাতে বলবে কোনটা হচ্ছে, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 আলফা থিটা, এইটা পরীক্ষাতে মুখস্থ করে নিতে হবে, যে এই অঙ্কটার ক্ষেত্রে স্যার বলেছিল ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 আলফা থিটা। আর যদি মুখস্থ করতে না পারো তাহলে আমি যেভাবে বলছি সেভাবে করতে হবে, আমি যেভাবে বলছি সেভাবে অঙ্কটা করতে হবে, খুব সহজ। সময় একটু লাগবে, ডিনামিক্সের অঙ্ক যাই দিকে একটু সময় লাগবেই, এই সময়টা বাঁচাতে গেলে ফর্মুলা মুখস্থ, উত্তর মুখস্থ, আদারওয়াইজ আমার মতো করে করতে হবে। আচ্ছা বলো কি কি দেওয়া আছে এখানে, গিভেন দ্যাট, আগে বলো কি কি দেওয়া আছে, কোশ্চিন ভালো করে পড়ে নাও, গিভেন দ্যাট কি কি দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, আলফা ধরে নিয়ে থাকে বা দিয়ে দিয়েছে, সেটা কত। আচ্ছা, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে সবসময় ভেলোসিটির পরিবর্তন তো সময়ের রেসপেক্টে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে থিটা ডট নাকি, তাহলে তার পরিবর্তন বলো কি হবে, এগুলো করায়নি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেখবে একটা ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম, মনে নেই হয়তো,
আমি লেকচার ওয়ানে একদম শেষে করিয়ে দিয়েছিলাম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত বলেছিলাম? থিটা। মানে যেরকম এস হয় এখানে থিটা। অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে বলো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সময়ের সাপেক্ষে কি হবে? ডি থিটা ডিটি বা থিটা ডট। আর অ্যাঙ্গুলার, এটাকে আমরা ওমেগা ধরি। আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কি হবে বলো? ডি ওমেগা ডিটি বা ডি থিটা ডট ডিটি বা থিটা ডবল ডট। মনে আছে? মনে থাকছে বা মনে থাকবে? তো দেখো এখানে থিটা ডবল ডট যেটা আছে, সেই থিটা ডবল ডটের জায়গায় আমরা এখানে লিখে দিলাম। এটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু এটা ফিক্সড। থিটা ডবল ডটটা ফিক্সড। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা আমরা জানি স্যার ওখানটা ভুল লিখেছেন, আলফা ডট থিটা ডট লিখে দিয়েছেন প্রথমে। আলফা ডট থিটা ডট। আলফাটা দেখুন, থিটা ডট লিখেছেন প্রথমে। থিটা ডট ও, লেখা ওটা আছে না, ডিসপ্লে ওটা পয়েন্ট। দুটো ডট, হ্যাঁ। থিটা ডবল ডট, হ্যাঁ। ওকে, আচ্ছা। আর অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার ওটা ভেলোসিটি, সেটা হচ্ছে আমরা ওমেগা, সেটা হচ্ছে থিটা ডট। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। আচ্ছা, কি করব? অনেক কিছু করা যায়। আমরা এই কোয়েশনটাকে নাম দিচ্ছি এক, এই যে আলফা ইকুয়াল টু থিটা ডবল ডট। আর এইটাকে নাম দিচ্ছি দুই, হ্যাঁ, ওমেগা ইকুয়াল টু থিটা ডট। তো আমরা এককে মাল্টিপ্লাই করবো, তাহলে সুবিধা হবে এগুলো করতে গেলে। আর যদি বলো স্যার অন্যভাবে করবো, তাও হয়, কোনো অসুবিধা নেই। স্যার এটা এক, একবারে হতো না? হ্যাঁ, মানে কেউ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ এটা স্কোয়ার ডিডি গুণ প্লাস টু করতে এফ হবে। এক্স যেটা একদম হয়, একদম, এই তো, এই যে এইভাবে একটা ওটাকে গুণ করে দিতে। রেস্ট। ওই একই ব্যাপার, তুমি যেটা বলছো সেটাই, আমি ওটাই করছি। টু ইন্টু ডি থিটা ডিটি দিয়ে গুণ করছি। যারা বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে এবার বলি। আচ্ছা, বলো, কে বলতে পারে আলফার মান কত? আলফা ডি টু থিটা বাই ডি স্কয়ার। থিটা ডবল ডট ডি টু থিটা ডিটি স্কোয়ার, তাকে কত দিয়ে গুণ করলাম? টু থিটা ডি ডট। থিটা ডিটি, এটা দিয়ে গুণ করলাম, চলবে? এবার ইন্টিগ্রেশন করলাম, মানে ডিটি ইন্টিগ্রেশন করলাম, তারপর ডিটি। আর এইখানে থিটা ডবল ডটের জায়গায় যা আছে লিখলাম আলফা, তার সঙ্গে গুণ করলাম একই জিনিস, এটাকে একই টু ডি থিটা ডিটি, আর ইন্টিগ্রেশন করলাম টি এর রেসপেক্ট। আর যেহেতু ইন্টিগ্রেশন করলাম বলে একটা কি রাখলাম? কনস্ট্যান্ট। এবার কেউ বলতে পারবে যে এখান থেকে ডিটি ডিটি ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে ডিটি ডিটি এরকম ভাবে ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে ডি টু থিটা ডিটি টু টু ডি থিটা। বুঝতে পারছো কি পারছো না? আর এখান থেকে কত হবে গো? বলো, টু আলফা বাইরে বের করে দাও, তাহলে ইন্টিগ্রেশন ডি থিটা প্লাস সি। এটা হয়ে যাবে এইটার জানো ইন্টিগ্রেশন করলে কত হয়? ডি থিটা ডিটি। ডি থিটা ডিটি তার হোল স্কোয়ার। বুঝলে না? না, এটা ডেরিভেটিভ করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এর ইন্টিগ্রেশন এটা, তাহলে এর ডেরিভেটিভ করে দেখো। এর ডেরিভেটিভ করবো টু ডি থিটা ডিটি, এই যে এই যে এই যে। ঠিক আছে, সে এটা রাখতেও পারো এখানে। এখানে যদি অসুবিধা হয় এটা রেখে দাও, ওইটা কেটে দাও বরঞ্চ। এটা অসুবিধা হতে পারে, এটা রেখে দাও। যেখান থেকে যেটা আমাদের সুবিধা হবে সেটা করব। এগুলো সব ডিনামিক্সের ক্ষেত্রে এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা পদ্ধতি, মানে এটা করি আমরা। ঠিক আছে, তাহলে এইটা কি হলো? টু ডি থিটা ডিটি, এই যে। আর তার সঙ্গে বলো ডি টু থিটা ডিটি স্কোয়ার, এই যে পেয়ে গেলাম। টি এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করছি, ওটা আলাদা ব্যাপার। ঠিক আছে, তার মানে এইটা হয়ে যায় ডি থিটা ডিটি তার হোল স্কোয়ার। ক্লিয়ার? আর এই দিকে কত হয় বলো? টু আলফা, আর ডি থিটার জন্য টু আলফা থিটা। টু আলফা থিটা থিটা। প্লাস থিটা। আচ্ছা, ডি থিটা ডিটি মানে ওমেগা নাকি? ডি হ্যাঁ, থিটা ডিটি মানে ওমেগা, ওমেগা স্কয়ার। থিটা ডট মানে হচ্ছে ওমেগা, এই যে ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু বলো টু আলফা থিটা প্লাস প্লাস সি। সি। এইবার কোথা থেকে ঘুরছে কখন? রেস্ট মানে জিরো। রেস্ট। রেস্ট থেকে। রেস্ট। আচ্ছা, রেস্ট মানে হচ্ছে যখন একদম ইনিশিয়াল, ইনিশিয়াল মানে টাইম জিরো, এখানে টাইম নেই, এখানে থিটা জিরো। যখন যখন একদম থিটা জিরো, এখানে যখন ইনিশিয়াল আস্তে আস্তে ঘুরছে, তো এইভাবে কার্ভ বরাবর এগোচ্ছে, তো যখন একদম প্রথমে থিটা জিরো এই জায়গাতে, তারপরে আস্তে 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 এগোচ্ছে, যখন থিটা জিরো তখন রেস্টে আছে। রেস্টে মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে?
জিরো। অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? ভেলোসিটি তো জিরো ভেলোসিটি জিরো এখানে জিরো। অ্যাঙ্গুলার, তাহলে জিরো হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি জিরো। তাহলে দেন বলো এখান থেকে জিরো ইজ ইকুয়াল টু থিটা জিরো, জিরো প্লাস সি, সমান তাহলে সি জিরো। কত? জিরো। তাহলে সি জিরো হয়ে যাওয়ার ফলে কি হলো এখানে? ওমেগা ওমেগা স্কোয়ার স্কয়ার ইকুয়ালস সমান টু 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 আলফা আলফা। থিটা। তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু টু আলফা থিটা। প্রমাণ কমপ্লিট। বোঝাতে পারলাম? স্যার এটা আরেকবার বলবেন? এই কোনটা এক গো? নাম্বারটা যেটা করেছেন ওই যে টু দুই সাথে দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, হ্যাঁ, এবার রাইট হ্যান্ড সাইড যেটা লিখেছেন ওটা কি ওইটারই মানটা লিখেছেন প্লাস থ্রি দিয়ে, না এটা মানে ইন্টিগ্রেশন করার করার জন্য এই এইটাকে জায়গাটা এটা দেওয়া দিয়ে হয়েছে? গুণ করলাম, আর হ্যাঁ হ্যাঁ। ইন্টিগ্রেশন করা টি এর রেসপেক্টে, এটাকে আলাদা। আর এইটাকেও আলফাকেও আমি এটা দিয়ে গুণ করলাম, এই যে দেখো আলফাকেও এটা দিয়ে গুণ করলাম, টু ডি থিটা ডিটি দিয়ে। এবার এবার টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো বলে একটা টি ডিটি লাগিয়েছি। তুমি যে কোনো কিছুকে ইন্টিগ্রেশন করো না, ধরো এক্স কে তুমি ইন্টিগ্রেশন করবে, এক্স এর রেসপেক্টে ডিএক্সটা আলাদাভাবে লাগাতে হয়, ওরকম ভাবে ডিটিটা আলাদাভাবে লাগিয়েছি, যেহেতু টি এর রেসপেক্টে সবই টি এর ফাংশন না, মানে থিটাটা কার এক ফাংশন। নাম্বার ইকুয়েশনটার বোথ সাইডে কাজটা করা হয় তাই তো? একদম, এক নম্বর ইকুয়েশনে ঠিক বোথ আছে সাইডে কাজ। ঠিক আছে। ইন্টিগ্রেশনটা কি মানে অঙ্কের জন্য তো? ইন্টিগ্রেশনটা অঙ্কের জন্য। মানে প্রমাণের জন্য নিয়ে এসেছি। হুম হুম হুম, একদম প্রমাণের আর জন্য স্যার নিয়েছি। ওখানে যে থিটা ইকুয়ালস টু জিরো দেন ওমেগা ইকুয়ালস টু জিরো, ওখানে জিরো ইকুয়ালস টু জিরো না, টি এই যে সি যখন ওটা? যখন যখন রেস্ট, রেস্ট মানে হচ্ছে ভেলোসিটি জিরো, ভেলোসিটি মানে ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে ওমেগা ওমেগা আস্তে আস্তে ভেলোসিটি মানে এটা হচ্ছে অ্যাঙ্গেল মানে এরকম তো, জিনিসটা কার্ভে হয়, হ্যাঁ। তো যখন প্রথমে যখন শুরু হয়েছে তখন এখান থেকে টাইম হয় না, এখানে হচ্ছে টাইম বলে কিছু নেই, এখানে তখন থিটাটা জিরো হয়ে যায়, অ্যাঙ্গেলটা জিরো। এবার আস্তে 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 উঠছে মানে অ্যাঙ্গেল বাড়ছে, এই যে ধরো না এই কার্ভের ক্ষেত্রেই ধরো না, এই কার্ভের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, এই এই পয়েন্টে যদি থাকে কেউ তাহলে অ্যাঙ্গেল জিরো, এবার আস্তে 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 এই কার্ভ বরাবর হতে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল বাড়ছে 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 বাড়ছে। এবার যখন ইনিশিয়াল পজিশনে মানে একদম প্রথম পজিশনে তখন কি আছে, ভেলোসিটি কততে আছে, রেস্টে থাকা মানে ভেলোসিটি কত, জিরো জিরো। তবে আছে। এটা কোন ভেলোসিটি ধরবে, এটা কিন্তু লিনিয়ার ভেলোসিটি না, আমরা যদি ইউভি ধরি, এখানে ইউভি হবে না, এখানে কি হবে, ওমেগা। ভেলোসিটি হচ্ছে ওমেগা। এখানে সব অ্যাঙ্গুলার, সেখানে সব অ্যাঙ্গুলার নিয়ে আলোচনা করেছে, তারপরে যেহেতু এখানে রোটেট করছে না, ঘুরছে, ঘোরা মানে হচ্ছে সবসময় অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেলে ঘুরলেই সবসময় তখন অ্যাঙ্গুলার ভেলোসিটি। কি করে বুঝবো কোন ভেলোসিটি? রোটেশন মানেই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা, তাকে ডেরিভেটিভ করো অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাকে আরেকবার ডেরিভেটিভ করো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। স্যার স্যার আপনি ওটা প্লাস লিখেছে? হ্যাঁ, আমি আমি টি ভেবেছিলাম, ওটা নিয়ে আমার কনফিউশনটা হচ্ছে। কি বলো? জিরো ইকুয়ালস টু জিরো প্লাস, তাহলে ওটা টি না? ও না না, জিরো প্লাস 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 প্লাস, এটা স্যার প্লাস। এখানে ওই টু ডি থিটা ডিগ্রি মাল্টিপ্লাই করতে হবে বুঝবো কি করে? মুখস্থ করতে হবে, বুঝতে গেলে মুশকিল, আমি বুঝতে পারলাম না এতদিনে, তুমি কি করে বুঝবে কোনটা কখন কি করতে হবে? অত বোঝা সম্ভব? অসম্ভব ব্যাপার। যা বললাম তাই মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, উত্তর মুখস্থ এক স্যার। একটার পদ্ধতি এক এক রকম, এগুলো বোঝাতে, স্যার এগুলো হয় না, মানে এইভাবে বোঝানো যায় না, মানে এইটা করলে সুবিধা, তুমি যদি বলো স্যার অন্যভাবে করবো, অন্যভাবে করো, এইভাবে করলে সুবিধা, আর কিছু না। স্যার আগের চ্যাপ্টারে আমরা যেমন টি ইকাল টু জিরো হলে ভি ইকাল টু জিরো ধরতাম, তেমন একদম এখানে থিটা ইকাল টু জিরো হলে ওমেগা ইকাল টু জিরো একদম লিখবো। একদম একদম, মানে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো হলে অনেক সময় করি না, ভিটা জিরো, এখানে এক্স না, এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা, আর এটা হ্যাঁ হচ্ছে জিরো, এইটার সঙ্গে ঠিক সম্পর্ক। আছে, বুঝতে পেরেছি। মানে টি যখন টাইম জিরো তখন একদম ইনিশিয়াল পজিশনে, তখন থিটাটাও জিরো, থিটা যখন জিরো তখন বলছে রেস্টে আছে। যদি রেস্টে না থাকতো তাহলে অন্য কিছু ধরতাম, কিন্তু রেস্ট দিয়ে দিয়েছে বলে এটা। স্যার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলতে অ্যাঙ্গেল বরাবর অ্যাক্সেলারেশন। অ্যাঙ্গেলের বরাবর অ্যাঙ্গেলের বরাবর যেরকম অ্যাক্সেলারেশন, যে ঘুরছে, ধরো কেউ এটা ঘুরছে, ঘুরছে তো তার বেগ আছে তো, ঘুরছে তো স্পিডে ঘুরছে, ফ্যান ঘুরছে কিনা, তা তার যে ভেলোসিটি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সময়ের সঙ্গে সঙ্গে ভেলোসিটি, ভেলোসিটির সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে সেটা অ্যাক্সেলারেশন। এটাই। সবসময় তো সবকিছু আর স্ট্রেট লাইনে হবে না, পৃথিবীতে কোনো কিছু স্ট্রেট লাইনে হয় না। তুমি যে চলছো ফিরছো, যাচ্ছো আসছো, যেখানে খুশি যাও, স্ট্রেট লাইনে যাও? কোনদিন স্ট্রেট লাইনে আঁকা বাঁকা থাকে, এই থাকে। হ্যাঁ, এবার হয়তো রোটেশন হয় না, আমরা সবসময় ঘুরি না, সেখানে কার্ভিলিনিয়ার হয়, এই যে যেমন এই যে এই ক্ষেত্রে রেডিয়াল ক্রস রেডিয়াল হলো, তুমি যেভাবে যাও এই দিক বরাবর ওই দিক বরাবর হচ্ছে, কারণ আর রোটেশন হয়ে গেলে তোমার তখন অ্যাঙ্গেল চলে আসবে, একদম অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল চলে আসবে। এবার ধরো এটা ইনিশিয়াল লাইন, এটা অরিজিন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হলে তো ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকলে ভেলোসিটি তো সবসময় জিরো না হতে পারে, তো না, ইউনিফর্ম ভাবে ঘুরছে কিনা, তো হুম, ভেলোসিটি একটু জিরো হবে এখানে, ওটাই বলছি, ভেলোসিটি যাও হতে পারে, অ্যাক্সেলারেশন ইউনিফর্ম মানে ভেলোসিটি ভেলোসিটি তো কিন্তু, ফিক্স হয়ে যাবে তাহলে। অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, ভেলোসিটি নাও হতে ও, পারে। ঠিক। ঠিক আছে, ভেলোসিটি তো এখানে দেখো না, ভেলোসিটি দেখো ওমেগাটা থিটার উপর ডিপেন্ড করছে, তাই না? ভেলোসিটিটা কার ফাংশন? অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, ওমেগা কার ফাংশন? থিটার ফাংশন। তার মানে থিটা বাড়লে কমলে ওমেগা বাড়বে কমবে, এটাই তো বোঝাচ্ছে, আর কিছুই না, সিম্পল জিনিস সিম্পল ভাবে বুঝতে হবে।
ফাংশন হচ্ছে সবকিছু, ফাংশনের উপর কিছু নেই। এখন যে কোনো কিছু, আমি চলছি ফিরছি কার বরাবর, কার্ভই হচ্ছে ফাংশন। এই যে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কাছে সবাই বাদ দিয়ে দাও, 19 নেই, বাদ দিয়ে দাও, কারণ পড়তেই চাও না। কারণ এই ট্র্যাজেক্টরি জিনিসটাই এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, তাকেই বলে ট্র্যাজেক্টরি। এবার সেই ট্র্যাজেক্টরি যদি অর্থোগোনাল হয় তাকে অর্থোগোনাল বলি, সবসময় যে অর্থোগোনাল হবে সেটা নেই। আমাদের সিলেবাসে অর্থোগোনাল আছে, যে কোনো বরাবর ট্র্যাজেক্টরি হতে পারে। একটা ট্র্যাজেক্টরিটা কি, ট্র্যাজেক্টরি হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। আমরা যে সলিউশন বের করি সেটাই একটা কার্ভ, সেটাকেই ট্র্যাজেক্টরি বলি। ট্র্যাজেক্টরিকে অনেক সময় পাথ বলা হয়, যেই পাথ বরাবর যাবে সেটা হচ্ছে পাথ, সেই পাথ থেকে এটা ট্র্যাজেক্টরি বরাবর সেটা কার্ভ বলা হয়। এক এক জিনিসকে এক এক রকম ভাষা, এক এক রকমের ভাষা, আর কিচ্ছু না। ডিনামিক্সের ক্ষেত্রে ভাষা, কেউ ধরো ফ্লো করছে, ফ্লো, কেউ ফ্লো করছে, কেউ এই বরাবর ফ্লো করছে, এখান থেকে ফ্লো হচ্ছে, তাহলে এই যে ফ্লোটা হচ্ছে, এই ফ্লোটা কি করে বোঝাবো, একটা কার্ভ দিয়ে। কার্ভ মানে একটা ট্র্যাজেক্টরি, এই ট্র্যাজেক্টরি মানে একটা পাথ, সব একই জিনিসই। ডিফারেন্ট জিনিস, তার ফ্লোটা বোঝাতে গেলে আমরা পাথ ইউজ করি। পাথ মানে হচ্ছে একটা ট্র্যাজেক্টরি বা একটা কার্ভ। সেই ট্র্যাজেক্টরিটা কোথা থেকে পাওয়া যায়, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন থেকে পাওয়া যায়। সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করলে যে ট্র্যাজেক্টরি পাওয়া যায়, সেটা কোনো একটা কার্ভ, কোনো একটা পয়েন্টে ডিনামিক্সকে নির্ভর করে। কেন ডিনামিক্স, যে প্রথমে সে কোথায় ছিল তারপর সে কোথায় আসলো, প্রত্যেকের সঙ্গে রিলেটেড। পাথ ট্র্যাজেক্টরিকে বোঝাচ্ছে, ট্র্যাজেক্টরি কারোর ফ্লোকে বোঝাচ্ছে, কারোর ফ্লো কোনো একটা পার্টিকুলার ডিনামিক্সকে বোঝাচ্ছে। কোনো একটা পার্টিকুলার ডিনামিক্স কোথা থেকে পাওয়া যাচ্ছে, সে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছি, ওটা পাওয়া সবাই সবার সঙ্গে ঘুরে ফিরে রিলেটেড। কথা বোঝা গেল? ডিফারেনশিয়াল স্যার, ইকুয়েশন, ডিনামিক্স আর কার্ভ বা বলো ফাংশন একদম রিলেটেড। ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারোর ডিনামিক্স বোঝাতে গেলে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে একটা ফাংশন বা একটা পাথ বা একটা ট্র্যাজেক্টরি এটা আমরা পাই। সেই ট্র্যাজেক্টরিটা কি করে, ওই পার্টিকেলটা বা বস্তুটা কোথা কোথা দিয়ে যাচ্ছে সেটা বোঝানোর জন্য। সবাই সবার সঙ্গে রিলেটেড, সেই পাথ দিয়ে তার ডিনামিক্সটা বুঝি, যে হ্যাঁ এই এখান থেকে এখানে যাচ্ছে বা এই পথে যাচ্ছে, তার পাথ দিয়ে বুঝি। এইটাই তো জিনিস, সবাই সবার সঙ্গে রিলেটেড। হ্যাঁ বলো স্যার, কি বলছিলে? স্যার বলছিলাম যে এই এক্স ইকুয়াল টু জিরো, ভি ইকুয়াল টু জিরো, এগুলো কি বললেন? এক্স মানে ইকুয়াল টু অ্যাট জিরো হচ্ছে, রেস্ট। এটা হচ্ছে লিনিয়ারে। লিনিয়ারে যখন আমরা ডিসপ্লেসমেন্ট জিরো ধরি তখন ধরো রেস্ট ভেলোসিটি জিরো, মানে প্রথমে হ্যাঁ। ধরো প্রথমে ডিসপ্লেসমেন্ট হয়নি, ভেলোসিটি জিরো আছে। তো এটা লিনিয়ারের ক্ষেত্রে। এবার অ্যাঙ্গেলের ক্ষেত্রে, রোটেশনের ক্ষেত্রে তখন এক্স বলে আর তখন ডিসপ্লেসমেন্ট হয় না, তখন কি ডিসপ্লেসমেন্ট হয়, অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, থিটা তখন জিরো, তখন ওমেগা জিরো, রেস্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি। হ্যাঁ স্যার। বোঝা গেছে? আচ্ছা, কত নম্বর অঙ্ক হলো গো? 25, 26। ভেলোসিটিস, হ্যাঁ, velocities of a moving particle, velocities of a moving particle in a plane প্যারালাল টু এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আছে। এবার আর থিটা দেয়নি, এবার কার্টেসিয়ানে আবার হতেই পারে, এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্স অ্যাক্সিস, হ্যাঁ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি দেখি পারা উচিত। এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি দেখবে, এক্স কম্পোনেন্ট বরাবর, আমি কোথাও একটা লিখিয়ে দিয়েছিলাম কোনো না কোনো ক্লাসে, লেকচার 1 বা 2 তে, সেটা হচ্ছে ইউ প্লাস ই ওয়াই। এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট বরাবর ভেলোসিটি। ধরো একটা কেউ কার্ভ বরাবর যাচ্ছে, তার এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট বরাবর ভেলোসিটি গুলো জানি যথাক্রমে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওয়াই কম্পোনেন্ট বরাবর ভেলোসিটি হচ্ছে ভি প্লাস ই এক্স। সো দ্যাট, ই মানে হচ্ছে কি বলতো, কে বলতে পারে দেখি, হোয়াট ইজ ই? ইসেন্ট্রিসিটি। এক্সেন্ট্রিসিটি, উৎকেন্দ্রতা। ভেরি গুড, কার্ভের, কনিকের। শো দ্যাট, হ্যাঁ বলে দেবে না কিন্তু এটা মনে রেখে দিবে, এটা হচ্ছে উৎকেন্দ্রটা। ই মানে হচ্ছে উৎকেন্দ্রতা, নাহলে হঠাৎ করে এবিসি এর বদলে ই কে কেন ইউজ করলো, কনস্ট্যান্ট এবিসিডি দিয়ে বলতে পারে। তাহলে ই মানে হচ্ছে উৎকেন্দ্রতা বা এক্সেন্ট্রিসিটি, এক্সেন্ট্রিসিটি, হ্যাঁ। শো দ্যাট দ্য পাথ, পাথ মানে কি, কাদের মধ্যে সম্পর্ক বলো, কার্টেসিয়ানের ক্ষেত্রে কাদের মধ্যে সম্পর্ক, এক্স আর ওয়াই এক্স আর মধ্যে। এক্স ওয়াই। আর ওয়াই এর সাথে সম্পর্ক। তাহলে কাকে এলিমিনেট করতে হবে, টি কে এলিমিনেট করতে হবে, করছি এখনই দেখো। অফ দ্য পার্টিকেল, তাহলে বলছে পাথ অফ দ্য পার্টিকেল ইজ এ কনিক সেকশন, ইজ এ কনিক সেকশন। আচ্ছা, পরীক্ষার সময় কনিক থেকেও আরো অনেক কিছু দিতে পারে, যে প্যারাবোলা না হাইপারবোলা না ইলিপস দিতে পারে, আমি সব করাবো। সবার আগে বলো এক্স, ই এর মানের উপর ডিপেন্ড করে। হ্যাঁ করবে তো। এক্স কম্পোনেন্ট বরাবর আগে কি হবে বলো? ডিএক্স ডিটি।
ডিএক্স ডিডি। ডিএক্স ডিটি, তাহলে ভেলোসিটি, হ্যাঁ, এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট বরাবর, যে প্যারালাল টু এক্স মানে এক্স কম্পোনেন্ট বরাবর, মানে এই কম্পোনেন্ট বরাবর এক্স। তাহলে এই বরাবর ভেলোসিটি হচ্ছে ডিএক্স ডিটি, মনে আছে? বলো ডিএক্স ডিটি তাহলে কত দিয়েছে কোশ্চেনে? ইউ প্লাস ইউ ইউআই প্লাস ইউআই। ইউআই। ইউআই আর প্যারালাল টু ওয়াই সেটা হচ্ছে ডিওয়াই ডিটি ভেলোসিটি, সেটা দিয়ে দিয়েছে ভি প্লাস প্লাস ইএক্স ইএক্স। এবার টি কে এলিমিনেট করার একটাই পদ্ধতি, ডিওয়াই ডিএক্স, ছোটবেলার জিনিস, ডিওয়াই ডিটি। এক্স এর স্যার এক্স এর প্যারালাল হলে ওয়াই এর টার্মটা এখানে হয় না, ডিএক্স বাই ডিটি সমান সমান ভি প্লাস ইএক্স। এক্স এর প্যারালাল হলে, ও না না, এটা তো স্ট্রেট লাইন না, এটা তো ইকুয়েশন না, এটা তো ভেলোসিটির ইকুয়েশন, এটা ভেলোসিটির ইকুয়েশন। ওকে, বলো দেখি এবার এখান থেকে ডিআই ডিটি কত গো? ভি প্লাস ভি ইএক্স প্লাস ইএক্স আর বাই ইউ ডিওয়াই বাই প্লাস ইউ প্লাস ইউআই। ইউআই। ইউ প্লাস ইউআই। এবার ইন্টিগ্রেশন করতে হবে, আর কিছু কাজ নেই। হ্যাঁ, দেখি তো এক্সাক্ট নন এক্সাক্ট ওগুলো মনে আছে না, ভুলে টুলে খেয়ে নিয়েছো দেখছি। ইউ প্লাস ইউআই ডিওয়াই ইজ ইকুয়াল টু ভি প্লাস ইএক্স ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি, কনস্ট্যান্টটাকে c/2 নিচ্ছি। যদি বলো কেন, আমার ইচ্ছে, হ্যাঁ বলো দেখি কি হবে গো? এটা এক্সাক্ট হয়ে বসে আছে একদম নাকি? হ্যাঁ স্যার, নর্মালি হবে। নর্মালি হবে, তাহলে কি হবে? এটা ইউআই প্লাস ই ওয়াই ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার বাই টু টু। ই ওয়াই স্কোয়ার রেক্টাঙ্গুলার বাই হাইপারবোলা। এক্স ই এক্স স্কোয়ার বাই টু। আচ্ছা, এবার দুই দুই সব কেটে দাও। ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার একদিকে নিয়ে আসলাম, দুই দুই সব কেটে দাও, তাহলে বলো টু ভি স্যার এক্স মাইনাস হবে না? মাইনাস হবে, মাইনাস হবে। মাইনাস হবে। সে ক্যালকুলেশন আমি একটু ভুল করে দিই অনেক সময়। ঠিক আছে, টু ভি এক্স মাইনাস টু ইউআই প্লাস সি। বলো এবার কার ইকুয়েশন? রেক্টাঙ্গুলার হাইপারবোলা। কি করে বুঝলে? স্যার এ প্লাস বিটা ই আছে, 1 0 আছে। ই দিয়ে ভাগ করে দাও, বা ওই যে এ এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস এরকম বি ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি কত এ হতে বি হয়? মাইনাস এইচ স্কোয়ার করে। আচ্ছা ওটা তো হ্যাঁ তাও জিরো হয়ে হয়, যাচ্ছে তাও এ হয়, প্লাস তো বি। এ প্লাস বি প্লাস জিরো এ হয়ে বি যায় বলে এখানে, মাইনাস এখানে এই যে এটা থেকে দা পাথ ইজ, ঠিক বলেছে, ই এর উপর ডিপেন্ডই করবে না আর। ঠিক আছে, এমনি ফর্মুলা বলো না, হাইপারবোলা বোঝাতে গেলে কি করতে হয়? স্যার স্যার বললাম এ এ বি বি টা মাইনাস জিরো এইচ দেখাতে হয়, স্কোয়ারটা আর বি কেটে দিতে। মাইনাস এইচ। তাহলে এ কত, এটাকে কম্পেয়ার করতে হয়, মনে আছে? এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। প্লাস জিরো দরকার নেই এমনি, ঠিক আছে, আচ্ছা জিরো করে দাও, যে ঠিক আছে। তাহলে এ বি কত? এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, তাহলে এটা কত হবে? ই আর মাইনাস ই নাকি? মাইনাস আর এইচ কত? জিরো জিরো। জিরো, তাহলে মাইনাস ই জিরো স্কোয়ার, মাইনাস ই স্কোয়ার মানে নেগেটিভ। নেগেটিভ। বলো নেগেটিভ হলে কি হয়? এবি মাইনাস এ স্কোয়ার হাইপারবোলা। নেগেটিভ হলে, হাইপারবোলা। হাইপারবোলা। বলা। আর এ প্লাস বি ইকুয়াল জিরো হলো রেক্টাঙ্গেল। ঠিক আছে। আর পি, ঠিক আছে, পি মানে বুঝতে পেরেছো, এ প্লাস বি, তাহলে এটা কত হয়ে যাবে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এই কারণে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বললাম। ঠিক আছে, কারেক্ট। তাহলে পরীক্ষায় কি আর দিবে? স্যার ডেল্টা দেখার দরকার নাই। স্বাভাবিক তো। এগুলো দরকার নেই, কনিক সেকশন বলে দিয়েছিল কোশ্চিনে, ওই জন্য দেখলাম না। স্যার পিটা কোথায় ছিল বলুন তো, পিটা বুঝতে পারছি না। কোন পি এটা? হ্যাঁ, পড়ছোই না তাহলে তুমি, না জিওমেট্রি স্যার পড়োই নি। ওপরেরটা তো এ বি মাইনাস এইচ স্কোয়ার দিয়ে বের করেছিলাম। আর রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা করতে গেলে এরকম একটা ফর্মুলা আছে, পি এ প্লাস বি করতে হয়। কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। প্লাস ওয়াই। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বের ও করতে গেলে হ্যাঁ দেখবে স্যার, পি হ্যাঁ স্যার। করতে হয়। তিনটে জিনিস আছে, একটা হচ্ছে ডেল্টা, একটা ডি, একটা পি, দেখবে আর এম খানের বইতে। আর যদি আর এম খানের বই ছাড়া অন্য কোনো বই পাবো করে, আমি জানি না পি এর মানটা কি দিয়েছে। স্যার আপনার নোটেই আছে। নোটে তো আছেই। স্যার বলো। বললাম স্যার যে অনেক জায়গায় পিএস টাকে কি লেখা থাকে। হ্যাঁ, অনেক জায়গাতে এটা লেখা থাকে। স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেমন এক্স রেক্টাঙ্গুলার হাইপারবোলা কি মানে সমপরিবৃত্ত বোঝাচ্ছেন নাকি? কি হ্যাঁ, বুঝেছ, কি 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 একটা বুঝলাম না। সমবর্তী ইউ করে বাংলা। স্কোয়ারের সহগ প্লাস বি স্কোয়ারের সহগ। স্যার আমি বলবো। হ্যাঁ বলো।
বললাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন এক্সাক্ট হয় তখন হচ্ছে ডিফারেন্স, মানে যখন আমরা ইসে করবো এক্সাক্ট হলে তখন হচ্ছে ওই রুলসটা হয় না যে এক্স হচ্ছে মানে ওয়াইটাকে ফিক্স ধরা হয়, আর আরেক পাশে হচ্ছে এক্সটা এক্স থেকে মানে টার্মগুলোকে ফ্রি করে করা হয়। ওটাকে ডেল এম বাই mdx ডেল ওয়াই আর প্লাস ডেল এন বাই ডেল ndy ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তখন এখানে যদি এক্সাক্ট হয় তাহলে এক্সাক্ট হওয়ার পদ্ধতি হচ্ছে ডেল এম ডেল ওয়াই। ডেল এন ডেল সমান হতে হবে। ডেল এম ডেল ইকুয়াল টু এক্স ডেল এম ডেল এক্স। হ্যাঁ, ডেল ইফ এম অ্যান্ড ডেল অনলি ডেল এম ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। ডেল এম ডেল এটা এভাবেই হয়েছে, কিন্তু কোনো কমন পার্ট নেই বলে কোনো কিছু বাদ আচ্ছা, যাচ্ছে একদম। না। এবার ডেল দেখো ওয়াই তুমি হবে। এখান থেকে, তুমি যদি মনে করো যে এখান থেকে আর এখান থেকে দেখো এই যে এম ডিএক্স, তাহলে এটা এম আর এখানে হচ্ছে এন, এইভাবে করে তোমাকে দেখতে হবে যে কি হচ্ছে। না মানে স্যার ডেল এটার সাথে এম ডেল ওয়াই আরো হবে মনে হচ্ছে। মানে আরো বললাম তার কারণ হচ্ছে ডেল এম বাই ডেল ওয়াই হবে ওটা। না, ওখানে যদি এরকম করে ডেলেম ঢেলে ওই ফর্মুলাতে করি তাহলে অ্যান্সারটা না একটু ইউ আর আলাদা ভি এক তো আসবে, এক্স সেম ওয়াই এর জিনিস ফাংশন আসবে, বলে দেয়নি। যেইভাবেই করো সেম আসবে। স্যার ইউ আর ভি তে এক্স ওয়াই এর ফাংশন বলে দিইনি, তাহলে এত কিছু করার দরকার তো ডাইরেক্টলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এখানে ই হচ্ছে কনস্ট্যান্ট, ইউ হচ্ছে কনস্ট্যান্ট, তো এখানে অত ঝামেলা নেই, হ্যাঁ এখানে এমনি সেটাই বলছি, ডিরেক্ট করবে, অত এখানে ঝামেলার অত দরকার নেই। ঝামেলা দরকার নেই, আমি করলাম না অত ঝামেলা, এখানে ডিরেক্ট, এখানে অত ঝামেলা দরকার নেই, এমনি ডিরেক্ট যেরকম ভাবে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, এটা ইউ কনস্ট্যান্ট ওয়াই এর রেসপেক্টে, অত দরকারই নেই করার। ঠিক আছে, আচ্ছা আজকে এই অবধি থাক। আজকে অনেকটা সময় নষ্ট হলো এগুলো করার, পরের দিন থেকে হয়তো হবে না। নেক্সট দিন আমরা নর্মাল ভেলোসিটি, ট্যানজেনশিয়াল ভেলোসিটি এগুলো দেখবো। একটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর, কার্ভের ট্যানজেন্ট বরাবর, বুঝতে পারছো ট্যানজেন্ট, আর এটা হচ্ছে নর্মাল বরাবর, জানা আছে তো ট্যানজেন্ট নর্মালের কনসেপ্ট জানা আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে ট্যানজেনশিয়াল ভেলোসিটি, নর্মাল ভেলোসিটি, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, নর্মাল অ্যাক্সেলারেশন, সেগুলো সব এস দিয়ে হয়। এস মানে হচ্ছে আর্ক, আর্ক লেন্থ, সাই দিয়ে হয়, সে আর্ক লেন্থ এস সাই দিয়ে কিছু অঙ্ক আসে, সেই অঙ্কগুলো করাবো, করানোর পর আমরা এই জায়গা থেকে তারপরে সিম্পল হারমোনিক মোশনে চলে আসবো। বোঝা গেল? ক্লিয়ার? স্যার কালকে স্যার ক্লাস একটা হবে স্যার অফ কালকে? টপিক ওই কালকে ক্লাস হবে কালকেই তো? তো ক্লাস আছে স্যার। হ্যাঁ, কালকেই ক্লাস আছে, কালকেই হুম। ক্লাস, কালকেই হ্যালো। করাবো। ঠিক আছে, আচ্ছা আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম, আজকে অনেকক্ষণই ইয়ে হয়েছে, এবার যদি কারো কোনো কোশ্চিন থাকে আমাকে করতে বলো।